হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এবং আজ মহান ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের সকলকে আমরা যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলকে আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে প্রথমেই যে বিষয়টি, তা হচ্ছে ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বাজেটের প্রতিক্রিয়া। ১ জুলাই থেকে এসেনশিয়াল হেলথ প্ল্যান তথা হেলথ ইন্স্যুরেন্স হারাচ্ছে নিম্ন আয়ের প্রায় ৪,৬০,০০০ নিউ ইয়র্কার। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ওয়াশিংটনের ফার্স্ট লেডি মেলানিয়ার আমন্ত্রণে বাংলাদেশের ফার্স্ট লেডি জুবাইদা রহমান হাই প্রোফাইলের সফরে লো প্রোফাইলের প্রচারণা কেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। প্লেন দুর্ঘটনায় বন্ধ হয়ে যাওয়া লাগোরিয়া এয়ারপোর্টের রানওয়ে খুলে দেওয়া হয়েছে আজ থেকে। আশা করি আমরা সব কিছু স্বাভাবিক হবে। সিনেটের নতুন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে প্রধান, তিনি অনুমোদন পেয়েছেন। মার্কো মুলিন, তার পরিচয় কি, তিনি কে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। কোন পথে মধ্যপ্রাচ্য, ইরান পরিস্থিতি নিয়ে আরও 10 দিনের সময় নিলেন ট্রাম্প, এই বিষয়টি জানার চেষ্টা করব। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে তা হচ্ছে যে আপনারা জানেন যে বিভিন্ন এয়ারপোর্টের যে অচলাবস্থা, এই অচলাবস্থা কাটাতে টিএসএর যারা সদস্য তাদেরকে নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন তাদের আমার নিজের ক্যাপাসিটি থেকে বা নিজের ক্ষমতা থেকে আমি তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করব। যদিও ডেমোক্র্যাটদের তিনি এই জন্য ব্লেম করেছেন। এই বিষয়টি আমরা আজকে কি হতে পারে এই বিষয়টি জানার চেষ্টা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জনাব গুলাম মর্তজা, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন শ্রদ্ধেয় নাজমুল হাসান। ধন্যবাদ ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের এই স্বাধীনতা অর্জনে যাদের আত্মত্যাগ তাদের সকলের শ্রদ্ধা জানিয়ে আজকের আপডেটটা শুরু করছি। যুদ্ধের আপাতত কোনো খবর নেই, এটা বলে রাখি। প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন 10 দিন সময় নিচ্ছেন। এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যুদ্ধ অব্যাহত থাকবে কি থাকবে না, প্রেসিডেন্ট ট্রাম্প কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন কিংবা চালিয়ে যেতে পারবেন, ইরান কতদিন ঠেক দিয়ে চালিয়ে যেতে পারবে, এই বিষয়ে নানান পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীতে নানান আলোচনার মাঝখানে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন 10 দিন সময় নিয়েছেন। এর আগে তিনি যত হুমকি ধামকি দিয়েছিলেন সব কোনো হুমকি তিনি কার্যকর করেননি। 48 ঘন্টার নোটিশ দিয়েছিলেন হরমুজ প্রণালী চালু করার জন্য, সেটিও তিনি করেননি। এরপরে বিনা শর্তে যুদ্ধ পরাজিত হয়েছে পরাজয় স্বীকার করে নেবার জন্য ইরানকে বলেছিলেন, ইরান তাও করেনি। এরপরে 15 দফা প্রস্তাব দিয়েছিলেন, ইরান তাও নাকচ করে দিয়েছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে এই যুদ্ধে তৃতীয় কোনো একটা পক্ষ এই দুই পক্ষকে মিলিয়ে দেবার ব্যাপারে, তবে যতটা আমরা খবর পর্যালোচনা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন ওয়াল স্ট্রিট জার্নাল ফেক নিউজ করে, আরো কয়েকটি সংবাদ মাধ্যমকে তিনি তুলোধনা করেছেন, কিন্তু মূল বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তেমন কোনো মানে উল্লেখযোগ্য অগ্রগতি যার মাধ্যমে ইরানকে একেবারে পদদলিত করা যায় কিংবা ইরানকে একেবারে আত্মসমর্পণে বাধ্য করা যায়, সেই অবস্থাটা সৃষ্টি এখনো সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যদিও বলেছেন যে ইরান ব্যাগিং করতেছে, তারপরে কিন্তু ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো মন্তব্য কিংবা ইরানের হয়েও কেউ এই ধরনের কথা বলছে না। যারা নেগোশিয়েট করছে পাকিস্তান কিংবা তুরস্ক, তাদের প্রতিনিধিরাও এমন কোনো মন্তব্য করছে না যে ইরান একেবারে আত্মসমর্পণের জন্য প্রস্তুত। কিন্তু অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে কিন্তু তেলের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার সাধারণ মানুষ। আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হু করে প্রতিদিনই বাড়ছে। এই হচ্ছে সর্বশেষ যুদ্ধের যে প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনের উপর তার। তবে আপাতত 2 দিন ধরে এই যুদ্ধ মোটামুটি স্থিতিশীল বলবো আমি, যে পাল্টা আক্রমণের তেমন প্রভাব সংবাদ মাধ্যমে আসেনি এখনো পর্যন্ত। যদিও বিভিন্ন ভাবে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যদিও, যে এই যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য এবং ইসরায়েলের যে উদ্দেশ্য দুটি আলাদা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের কোনো মিল নেই, যদিও দুইজনই প্রায় একই সময় যুদ্ধটা শুরু করেছিলেন,
কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে আগ্রহ যুক্তরাষ্ট্রের, সেই আগ্রহটা নেই, যুক্তরাষ্ট্রের আগ্রহ অন্যত্র, এবং সেই আগ্রহ পূরণ করা সম্ভব হবে কিনা সেটাও এখন বিবেচ্য বিষয় হিসেবে দেখা দিয়েছে। যাই হোক, অন্য বিষয়ে আসি, হচ্ছে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। আমেরিকান জনগণই যুদ্ধের সবচেয়ে ভোগান্তির শিকার, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের অর্থনীতিতে, যুক্তরাষ্ট্র অর্থনীতির প্রচন্ড একটি চাপ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের জীবন যাত্রায়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে আজকে ফেডারেল আদালতে আরেকটি বিজয় অর্জিত হয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে। আজকে আরেকটি ফেডারেল আদালত রায় দিয়েছে, দ্বিতীয় ফেডারেল আদালত, যে অবৈধ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের বন্ড হিয়ারিং এর জন্য তাদেরকে সুযোগ দিতে হবে, এমন কোন বিধানের প্রয়োজন নেই। তারা বন্ড হিয়ারিং না পাওয়ার কোন অধিকার রাখেন না, এমনটি মন্তব্য করেছে সেই ডু নট হ্যাভ, বলা হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেন্টস ডিটেইনড বাই আইস ডু নট হ্যাভ টু রিসিভ বন্ড হিয়ারিং। অর্থাৎ আদালতে রায় দিয়েছে যে অবৈধ অভিবাসনের কারণে কিংবা অবৈধ অবস্থানের কারণে যারা গ্রেপ্তার হবেন আইস কর্তৃক, তাদের বন্ড হিয়ারিং এর প্রয়োজন নেই, এমনটি দিয়েছেন। এর আগে আরেকটি আদালত ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে, যে যারা অবৈধ অবস্থানের জন্য গ্রেপ্তার হবেন তাদেরকে বন্ড দেওয়ার কোনো নীতিমালা নেই, কোনো প্রয়োজনও নেই, ট্রাম্প প্রশাসনের এই যুক্তিকে, এই মতবাদকে তারা সমর্থন করেছেন। আরেকটি ফেডারেল আদালত, আজকে দ্বিতীয় আদালত, সেটি সমর্থন করবেন। এবং অ্যাটর্নি জেনারেল এই পাম বন্ডি এই আদালতের এই সিদ্ধান্তকে বলেছেন যে অ্যাক্টিভিস্ট জাজ যারা, অর্থাৎ অবৈধ অভিবাসনের পক্ষে যে সমস্ত জাজ বিচারকরা এতদিন বিভিন্ন ধরনের রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধে আজকে আরেকটি বিজয় অর্জিত হলো ট্রাম্প প্রশাসনের, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। প্রেসিডেন্ট ট্রাম্পের এত অভিবাসন সংক্রান্ত বিষয়, এত ধরপাকড়, এত ডিপোর্টেশন, প্রায় 6 লক্ষেরও বেশি মানুষকে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করতে সক্ষম হয়েছেন, 6 লক্ষেরও বেশি মানুষ। তার সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু নিম্নমুখী। এবং সর্বশেষ যে হিসাবটি আমরা আজকে পেয়েছি, সেটি ফক্স নিউজ এই তথ্যটি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্টের অনুমোদন, অর্থাৎ প্রেসিডেন্টের যে কর্মকাণ্ড, তাতে অনুমোদন নেমে এসেছে মার্চ মাসে 41%, এবং তার কর্মকাণ্ড সমর্থন করেন না এমন ভোটারের সংখ্যা 59%। রেজিস্টার্ড ভোটার, তারা বলেছেন যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে অনুমোদন করে না, 59% ভোটাররা সেটি করেন না। এবং যেটি 41% নেমে এসেছে তারা সমর্থন করেন, আর যারা করেন না সেটি 59%। এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকানদের মধ্যে 84% সমর্থন করেন না, 84% সমর্থন করেন, যেটি 8% কমে গেছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। ফেব্রুয়ারি মাসে 92% রিপাবলিকান ভোটাররাই সমর্থন করতেন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে, সেটি 8% নেমে এখন 84% এসেছে মার্চ মাসের শেষ দিকে। আর ডেমোক্রেটদের মধ্যে 95% প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে অনুমোদন করতেন না আগেও, এবং সেই সংখ্যাটি প্রায় একই রয়ে গেছে, 95% এখনো সমর্থন করেন না প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে। আর 25% ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, তারা ইন্ডিপেন্ডেন্ট যারা ভোটার আছেন তাদের 25% মাত্র সমর্থন করেন প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে, 75% সমর্থনই করেন না ইন্ডিপেন্ডেন্টের মধ্যে। এই হচ্ছে সর্বশেষ জরিপ, যেটি ফক্স নিউজ আজকে জানিয়েছে, যে জরিপের তথ্যটি। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে প্রথম স্টেট হিসাবে আজকে, গতকাল তারা নিউ জার্সির গভর্নর একটি বিলে স্বাক্ষর করেছেন, আমেরিকার প্রথম অফিসিয়ালি সরকারিভাবে স্যাংচুয়ারি স্টেট। নিউ ইয়র্ক স্টেটের সবগুলো এলাকা স্যাংচুয়ারি এলাকা হিসেবে চিহ্নিত নয়, নিউ ইয়র্ক সিটি যদিও, কিন্তু আপার স্টেটের কিছু কিছু এলাকা, লং আইল্যান্ড, কিছু কিছু লং আইল্যান্ড সম্পূর্ণভাবেই স্যাংচুয়ারি স্টেট নয়, স্যাংচুয়ারি সিটি কাউন্টি নয়, কিন্তু নিউ জার্সির প্রতিটি কাউন্টি স্যাংচুয়ারি কাউন্টি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন গভর্নর, সেখানকার নিউ জার্সির গভর্নর এবং গভর্নর শেরিল, এবং সেই ব্যাপারে একটি তিনি বিল সাইন করেছেন, যেটি অভিবাসীদের রক্ষা করার জন্য মাইগ্রেন্ট প্রোটেকশন বিল, এবং সেটি তিনি আইনে পরিণত করেছেন স্বাক্ষরের মাধ্যমে। এবং সেই আইনের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত কোন তথ্য ফেডারেল সরকারের সাথে ভাগাভাগি করা যাবে না, শেয়ার করা যাবে না, এবং 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 ফেডারেল কর্মকর্তাদের এনফোর্সমেন্ট, অর্থাৎ
ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় আইন কার্যকরের ব্যাপারে তাদের কিছুটা সীমিত করা হয়েছে আইন কার্যকরের বিষয়টি, এবং এবং তারা যাতে ইমিগ্রেন্টদেরকে ভয়ভীতি দেখানোর যে প্রক্রিয়াটি সেটিও যাতে কমায়, এবং মাস্ক পরিহিত কোনো ফেডারেল এজেন্ট নিউ জার্সিতে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না, এই ধরনের বিলে সাইন করেছেন গভর্নর শেরিল নিউ জার্সির। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসাবে, স্যাংচুয়ারি স্টেট হিসাবে চিহ্নিত হলো, ঘোষিত হলো ইনফ্যাক্ট নিউ জার্সি। মিনেসোটার কর্মকর্তারা আজকে একটি মামলা দায়ের করেছেন একটা ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বিরুদ্ধে। যে মামলাটি হচ্ছে যে মিনেসোটা স্টেট যে দুইজন আমেরিকান নাগরিক ফেডারেল এজেন্ট কর্তৃক নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, তাদের ব্যাপারে, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করতে গিয়ে কিছু তথ্য তারা যেগুলো ফেডারেল সরকার আটকিয়ে রেখেছে তাদেরকে দিতে অস্বীকৃতি জানাচ্ছে, সেই তথ্যগুলি পাওয়ার জন্য মিনেসোটা কর্তৃপক্ষ, মিনেসোটা স্টেট কর্তৃপক্ষ ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বিরুদ্ধে। আরেকটা বিষয়, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা জানেন যে বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এর জন্য একমাত্র এজেন্সি যুক্তরাষ্ট্রের টিএসএ, ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। আজকে তারা ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যে ইলন মাস্ক যে অফারটি দিয়েছিলেন, যে ঘোষণাটি দিয়েছিলেন যে তিনি টিএস এর কর্মচারীদের বেতন দিয়ে দিতে চান যতদিন পর্যন্ত কংগ্রেসের বিলটি পাস না হয়, কিন্তু হোয়াইট হাউস আজকে সেটি সম্মানের সাথে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে তারা এলন মাস্কের উদারতায় সন্তুষ্ট, তবে আইনি জটিলতার কারণে, এবং যেহেতু ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠান ফেডারেল সরকারের কন্ট্রাক্ট হিসেবে কর্মরত রয়েছেন, অর্থাৎ এমন পরিস্থিতিতে আইনগত জটিলতা দেখা দিতে পারে ভবিষ্যতে। সেই জন্য ইলন মাস্কের কাছ থেকে কোন রকম অনুদান কিংবা এই ধরনের বেতন নেওয়ার প্রশ্ন ওঠে না আইনগত কারণে, এবং সেই জন্য তারা, তবে ইলন মাস্ককে তারা ধন্যবাদ জানিয়েছেন এই উদারতা প্রদর্শনের জন্য। আরেকটি বিষয় জেনে যে, আরেকটি বিষয় যেটি যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে এটা তিনি করতেই পারেন, দিতেই পারেন, কিন্তু হোয়াইট হাউস সর্বশেষ সিদ্ধান্তটি জানিয়েছে যে আইনগত জটিলতার কারণে এটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না ইলন মাস্কের পক্ষ থেকে। তবে হোয়াইট হাউস কর্মকর্তারা এমনও আশা প্রকাশ করেছেন আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্যাটির সমাধান হতে যাচ্ছে, এই ব্যাপারে তারা আশাবাদী। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে তিনি আইসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করার চিন্তা ভাবনা করছেন, এবং বিমানবন্দরের নিরাপত্তা এবং যাত্রীদের নিরাপত্তা বিধানে এবং যাত্রীদের যে নিরাপত্তা যে চেকিং, এই চেকিংটি আরো সক্রিয় করার জন্য তিনি ন্যাশনাল গার্ড মোতায়েন করার চিন্তা ভাবনা করতেছেন। তবে তিনি ডেমোক্রেটদের তুলোধনা করেছেন যে টিএসএ কর্মচারীদের বেতন আটকিয়ে রাখার ব্যাপারে, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যে বাজেট বরাদ্দটি রয়েছে সেটি আটকিয়ে দেওয়ার ব্যাপারে সত্ত্বেও তিনি বলেছেন যে তিনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংগত করার জন্য আইসের পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চান, আগ্রহী। তবে তিনি কোনো সময়সীমা দেননি কবে নাগাদ তিনি সেটি করতে চান। ইংরেজি না জানলে যুক্তরাষ্ট্রে সিডিএল, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। ফেডারেল সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা শুরু হয়েছে, এবং ইতিমধ্যে 17,000 ট্রাক ড্রাইভার যারা ইংরেজি পরীক্ষায় ফেল করেছেন কিন্তু তারা সিডিএল লাইসেন্সের অধিকারী, তাদের লাইসেন্সটি নিয়ে নেওয়া হয়েছে। অতএব তারা এখন আর ট্রাক চালাতে পারবেন না, যেহেতু তারা ইংরেজি পরীক্ষায় ফেল করেছেন। ফেডারেল সরকার নতুন সিদ্ধান্ত জানিয়েছেন এই বছরে, বেশ কিছুদিন আগে, যে ইংরেজি পরীক্ষায় ফেল করা মাত্রই সিডিএল লাইসেন্সটি বাতিল হয়ে যাবে, এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যেই 17,000 লাইসেন্স বাতিল করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে এতদিন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আরেকটি বিষয়ে বলা হচ্ছে যে, অর্থাৎ ইংরেজি না জানলে যুক্তরাষ্ট্রের রাস্তায় গাড়ি চালানো যাবে না, এমনটি মন্তব্য করেছেন বিদেশি ড্রাইভারদের উদ্দেশ্যে শন ড্যাফি, ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। যুক্তরাষ্ট্রে বেশ কিছু 15টি মার্কেট বলা হচ্ছে যে বাড়ির দাম প্রায় 20% হারে গড়ে কমতে শুরু করেছে, তবে কোনোটাই নিউ ইয়র্কের আশেপাশে নয় কিন্তু, যদিও তবে মেজর মেট্রো এলাকা যদিও সেগুলি, এবং তারা বলেছে যে এবং প্রতিটি এই মেজর 15টি প্রায় মেট্রো এলাকার মধ্যে প্রতি 5টি বাড়ির একটি বাড়িতে অন্তত পক্ষে কমপক্ষে গত মাসে বাড়ির দাম
কমে গিয়েছে প্রায় 20% হারে। এবং এগুলো নিউ ইয়র্কের কোনোটাই নিউ ইয়র্কের আশেপাশে না, এগুলি ট্যাম্পা, ফ্লোরিডা, হিউস্টন, টেক্সাস, স্যান অ্যান্টোনিও, টেক্সাস, তারপরে অরিগন, ভার্জিনিয়া, এই সমস্ত এলাকায় কমছে গড়পড়তায় 20 থেকে 21%, ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকাতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে মেয়র জোহরান মামদানি, যিনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হাউজিং ভাউচার কর্মসূচিটি অব্যাহত রাখবেন, কিন্তু মেয়র এরিক অ্যাডামস যে ভূমিকাটি রেখেছিলেন তার প্রশাসনের সময় হাউজিং ভাউচার বন্ধ করার জন্য, মেয়র জোহরান মামদানি কিন্তু সেটি সমর্থন করতেন। আইন প্রক্রিয়াটি যেটি চালু করেছিলেন মেয়র এরিক অ্যাডামস, সাবেক মেয়র জোহরান মামদানি, সেটি কন্টিনিউ করতে চাচ্ছেন। এই জন্য সিটি হলের সাথে তার একটি সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছে। এবং যদিও মেয়রের অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এতে আগামী 5 বছরে অতিরিক্ত 10 বিলিয়ন ব্যয় হবে নিউ ইয়র্ক সিটি, সেই জন্য তিনি সেটি অব্যাহত রাখতে চান না। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের দর্শক, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। জনাব জিয়াউদ্দিন আহমেদ, আজকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন লেখক, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। এক্সকিউজ মি, দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কাট শুনতে পাচ্ছি। আর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, আমরা আজকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা দিবসে দেলোয়ার জাহিদ ভাইকে আমাদের টাইম টেলিভিশনে প্রথম আসলেন। আমাদের সিনিয়র সাংবাদিক, নিজে একজন মুক্তিযোদ্ধা, যে কয়েকজন মানুষ এখনো মুক্তিযুদ্ধের গল্প বলতে পারেন, এর মধ্যে দেলোয়ার জাহিদ একজন। অবভিয়াসলি জিয়াউদ্দিন ভাই, আমরা তাদেরকে পেয়ে আজকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। জিয়াউদ্দিন ভাই, আপনার কাছ থেকে শুরু করি। এই গোসল মজা শব্দটা তোমার এখান থেকে করে দিতেছে আবু তাহের সাহেব, আপনার এই জিনিস এগুলো ঠিক করেন। এখন কি শোনা যাচ্ছে কোনো আওয়াজ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড? এখন আমার থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে স্বাধীনতা যুদ্ধের প্রায় 55 বছর অতিক্রম করতে যাচ্ছি আমরা, এবং 55 বছর ইজ নট, এটাকে কম সময় বলা যাবে না। এটা ডেফিনেটলি একজন লোক যখন 55 বছর বয়সে যায় তখন বলা হয় যে সে অলমোস্ট মানে পরিণত বয়সে চলে গেছে। সো আজকে এখন পর্যন্ত আমাদের যে প্রজন্ম, আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ঐক্যমত্য প্রতিষ্ঠা, যে একটি জাতি, সেই জাতি তার স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র, তার চেতনা, তার স্বাধীনতা যুদ্ধের যারা আপনার মূল আপনার কি বলে চেতনার যেসব, যারা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাদের যে বিষয়, এই বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্ক থাকার কোনো কারণ নাই। কিন্তু এই 55 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা এই বিষয়গুলি এখন পর্যন্ত সেটেল করতে পারিনি। এই বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই জন্য কাকে দায়ী করেন আপনি, এবং কেন এটা হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। শুনতে পাচ্ছি না দিয়া ভাই। জিয়া ভাই, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, জি, এখন শুনতে পাচ্ছি, জি। আমি প্রথমে স্বাধীনতা দিবসের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের একটা বিরাট অর্জন। তো আমরা যদি চিন্তা করি যে, আমি প্রথমে চিন্তা করতে চাই, কারণ আমাদের শুরু যেখান থেকে, যে ভারতে যারা এসছেন সবাই ভারতে হতে এসছেন। শুধু ব্রিটিশরা যখন আসলো, তারা কলোনিয়াল হয়ে আসলো, তারাই লুণ্ঠন করলো। যারা এসছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এভরিবডি ভারতীয় ছিল। এবং 1860-এ যখন সিপাহী বিদ্রোহ হলো, তখন কিন্তু হিন্দু, মুসলিম, শিখ সব মিলেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মোগল সম্রাটকে প্রতিষ্ঠা করার জন্য। তারপরে ব্রিটিশের সে কূটনামের জন্য দুই ভাগে বিভক্ত করে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি হলো। এমন এক পর্যায়ে চলে গেল যে পাকিস্তান হিন্দু মুসলিম ভাবে পাকিস্তান হতে বাধ্য হলো। কেউ চাক না চাক সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। আমি এটা বলি এই জন্য, এখন প্রজন্মরা তার কিছুই জানে না। তারা মনে করে স্বাধীনতা হয়েছে কয়েক বছর আগে বা দিসেম্বর। তারপরে তাদের জানা দরকার যে 23 বছরে যে আমাদের যে লুণ্ঠন হয়েছে, এইটা অনেকে জানে না।
23 বছরে আমাদের 10% বাঙালিরা সিভিল সার্ভিস ছিল, 23 বছর পরে আমরা 10% রয়ে গেছে। আর্মিতে এরকমই ছিল, আমাদের কোনো উন্নতি হয়নি, আমাদের শোষণ করা হয়েছিল। খালি খালি বা আমাদের সম্পদ নয়, আমাদের সংস্কৃতি, আমাদের সম্মানকে তারা যেভাবে ইয়ে করেছে, যে পাকিস্তান যারা করতে উৎসাহী ছিলেন, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত, সবাই পরে স্বাধীনতা বাংলাদেশকে মুক্ত করার জন্য, বা মুক্ত তো ঠিক না, ওইটা ছিল 71-এর নির্বাচন ছিল, কিন্তু স্বাধিকার আদায়ের নির্বাচন। স্বাধীনতা তখন আসার দরকার হয় নাই, কারণ আমরা তো ইলেকশনে জিতছি। তো যার জন্য অনেকে বোকার মতো বলে যে বঙ্গবন্ধু ধরা দিলেন। বঙ্গবন্ধুকে আগের দিনে বলা হয়েছে আপনি দেশের প্রাইম মিনিস্টার হবেন, এবং উনি যদি বলতেন যে না আমি স্বাধীন চাই, আপনারাই বলতেন আপনাকে ভোট দিচ্ছি কিসের জন্য, যে পাকিস্তানকে প্রাইম মিনিস্টার হয়ে ওখান থেকে সমস্ত জিনিসপত্র ফেরত এনে তারপরে আমরা স্বাধীন করব। তো অনেকেই নিজেদের রাজনৈতিক কারণে বা না বোঝার কারণে এই প্রথম জিনিস যেটা, যে বঙ্গবন্ধু ধরা দিলেন কেন, এটা আমি দেখছি অনেক মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে অনেকেই বোকার মতো এসব বলেন। কেন বলেন আমি জানি না, কারণ আমরা তো ওই সময় ছিলাম। 69 গণ আন্দোলনের বিরুদ্ধে ওয়ারেন বারুচের মুক্তিযুদ্ধে যোগদান করছে, আমরা তো এগুলো দেখা, আমরা মরে গেলে কেউ আর বলবে না। তারপরে যখন যুদ্ধ হলো, সেটা 25শে মার্চ থেকে রাজনৈতিক যে আন্দোলন, সেটা সেখানে বঙ্গবন্ধু এমন পর্যায়ে নিয়ে আসলেন, সবাই জানে, আর্মি থেকে শুরু করে সবাই জানতো যে আমাদের একটা কিছু করতে হবে। কিন্তু গণহত্যার পরে 25 মার্চ থেকে যেটা শুরু হলো, সেটা হলো সামরিক আন্দোলন। সেখানে ছিল মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ বাংলার আর্মিরা 11টা সেক্টর করে যে আর্মিরা যুদ্ধ করেছিল, তাদের নাম কিন্তু আমরা জানিও না। এটা খুব অন্যায় যে আমরা সবসময় রাজনৈতিকভাবে আমরা স্বাধীনতাকে দেখিয়ে এসছি। তারপরে মুক্তিযুদ্ধ করেছে সর্বদেশের মানুষ, যেখানে ভিতরে বাইরে প্রত্যেক 30 লক্ষ মানুষ যে শহীদ হয়েছে, তাদের সন্তানরা কিভাবে বড় হয়েছে, এটা আমার খবর রাখছি কোনোদিন। আমাদের বড় বড় আত্মত্যাগ বাদ দিয়ে আমরা দু একজন শুধু বাহাদুরি করার জন্য আমরা নিজেদের মেডেল পাইছি বা এসব নিয়ে আমরা আলাপ করছি। যার জন্য কি হয়েছে, যে দোষ দেওয়ার কথা তুমি যেটা বললাম, একটু লম্বা করে বললাম, দোষটা আমাদের সকলের। আমরা যদি ইতিহাসটাকে ইতিহাস হিসেবে না ধরি, রাজনীতিকের যে পর্যায়ে তারা করেছেন, আর্মিরা যেটা করেছেন, কিন্তু সাধারণ মানুষ কিভাবে সহায়তা করেছে। রাত্রেবেলা আমাদের যখন আমরা যেতাম, মসজিদের মধ্যে খাবার দিত কারা? এই নারীরা, যারা জানতো, জানলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো আমরা চিন্তা না করার জন্য আমরা এত বড় একটা অর্জন। আজকে বাংলাদেশিরা কিন্তু অনেক শক্তিশালী। আমি তো নিউ ইয়র্কে দেখি এই অনেক ধরনের লোক আছে, ইভেন ভারতীয় বাঙালিরও আছে। কিন্তু বাংলাদেশে যদি কিছু হয়, বাংলাদেশিরা সবাই লাফিয়ে পড়ে কেন? এই মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে তারা যে একটা শক্তি অর্জন করেছে, এটা আমার দেশ, আমি এটা যুদ্ধ করে পেয়েছি, আমার দায়বদ্ধতা আছে, এই জিনিসটা কিন্তু আমার হারিয়ে যায়নি। এখন দেশের পট পরিবর্তন হচ্ছে, বঙ্গবন্ধু হত্যা করলো 75-এ, কেউ বাইরেও নেই কেন? আমাদের তো অনেক দুঃখের কথা আছে। জিয়া রহমান আসলেন, ওনাকে মারা হলো, এসব আমাদের এগুলো দরকার ছিল, হয়েছে। এটা আমার হাতে নেই, আপনার হাতেও নাই। আমাদের হাতে যেটা আছে, এটা ইতিহাসটাকে যদি আমরা সত্য করে তুলে ধরি, প্রত্যেককে সম্মান করি, তখনই নতুন নতুন মন্ত্রী আবার বা এই যে পোলাপান যারা দাবি করছে তারা বা স্বাধীন করে দিচ্ছে, এগুলো থাকবে না। তো আমি যেটা মনে করি, দায়ী আমরা সবাই, কারণ আমরা সবাই মনে করছি সামবডি এলস এসে এটা ঠিক করে দেবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যদি শক্ত না হই, প্রতিবাদ না করি বা কন্ট্রিবিউশন না করি দেশকে, তাহলে আমাদের যেভাবে আমরা আছি এভাবে চলতে থাকবে, কিছু হবে না। আমি এখানে থামি, অনেক লম্বা বললাম, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। সাংবাদিক, লেখক সাংবাদিক দেলোয়ার জাহিদ, আপনার কাছে এই সেম প্রশ্নই, যে এই স্বাধীনতার এত বছর পরে আমরা এখনও ওই মনে হচ্ছে যে সেই শুরু থেকে যে বিতর্কের মধ্যে, যে আবর্তের মধ্যে বন্দী আছি, এই কি আবর্তে বন্দী আছি, এবং কোনো বিষয়ে আমাদের মধ্যে কোনো ঐক্যমত্য নাই। হোয়াট ইজ দ্য রিজন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আসলে কানাডা থেকে আমেরিকাতে বেড়াতে এসেছি এবং সেই সুযোগে আপনাদের সাথে মিলিত হওয়া। আমি জিয়া ভাই মুক্তিযুদ্ধের
ঐতিহাসিক কিছু কথাবার্তা বলেছেন, আমি সেসব বিষয়ে যাব না। খুব সিম্পল কিছু কথা আমি বলতে চাই মুক্তিযুদ্ধের বিষয়ে। সেটা হলো, আমরা মুক্তিযোদ্ধা হিসেবে যদি মনে করি যে আমরা একটা যুদ্ধ করেছি, ওইখানেই আমরা স্বাধীনতা অর্জন করেছি, এতটুকুতেই আমাদের দায়িত্ব শেষ, আমার মনে হয় আমরা সেই জায়গাতেই একটা মারাত্মক ভুল করেছি। আমরা ৭১-এ যুদ্ধ করেছি, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু এবং তার যে টিম, যেই স্বাধীনতার জন্য ৫২ থেকে শুরু করে ৫২, ৫৪, ৫৬, ৬৬, ৬৯, ৭০-এর নির্বাচন, ৭১, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় না কোনো পাঠ্যসূচি ছিল, না দেশের রাজনৈতিক নেতারা জানেন বাংলাদেশের প্রকৃত ইতিহাস কি, না এই দেশের ছাত্ররা জানে যে বাংলাদেশ প্রতিষ্ঠা এটা একটা রাজনৈতিক আন্দোলন ছিল। আমরা যদি মনে করি যে আমরা একটা সামরিক যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, তা কিন্তু নয়। মূল সমস্যা এখানেই, মূল বিভ্রান্তি এখানেই। আমাদের বুঝতে হবে যে আমরা একটা রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে প্রথমে আমরা ভাষা আন্দোলন থেকে স্বাজাত্যবোধ আমাদের মধ্যে যে জাগ্রত হয়েছে, আজকে দেখুন বাংলাদেশের অবস্থা, সেই স্বাজাত্যবোধ নেই। আমাদের সংস্কৃতিতে নানাহ বিভাজন, এই যে বিভাজন, এই বিভাজন আজকে আমাদের কোথায় নিয়ে গেছে? আমরা ৫০ বছর পূর্বে যে অবস্থায় ছিলাম, আমি তো মনে করি যে আমরা এর চেয়েও খারাপ অবস্থায় চলে গেছি। পাকিস্তানিরাও আমাদের যে সম্মান দেখাতো, শ্রদ্ধা দেখাতো, বঙ্গবন্ধুকে ইভেন শ্রদ্ধা দেখাতো, তারা তাকে জেলে নিয়ে গেছে রাজনৈতিক কারণে, কিন্তু তাকে অসম্মান করেনি, তাকে রাজনৈতিকভাবে নানা নিপীড়ন করেছে। কিন্তু এমনভাবে আজকে যেভাবে বঙ্গবন্ধুর ইতিহাসকে, ঐতিহ্যকে, তার কাজকর্মকে অবমূল্যায়ন করা হইতেছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হইতেছে, আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো জাতি এমনভাবে তাদের দেশের যোদ্ধাদের অপমানিত, নিগৃহীত, লাঞ্ছিত করে। এই জন্য আমি মনে করি আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা আমাদের পেশা জীবনে আপোস করেছি। আজকে প্রায় ৪৫ বছর আমি সাংবাদিকতার জীবনে, আমি দেখেছি যে আমার যারা বন্ধু, তারা আজকে মুক্তিযুদ্ধের কথা লিখলে কুণ্ঠাবোধ করেন যে এই কথাটা চাপা যাবে কিনা। এই কি স্বাধীনতা আমরা চেয়েছিলাম? আজকে যখন আমরা গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, তখন তারা অনেকে বলেন যে আপনি বয়স অনুযায়ী অনেক তারুণ্যের কথা বলেন। কিন্তু মুক্তিযুদ্ধের এই চেতনাকে তো আমরা ছেড়ে দিতে পারি না, আমরা অবহেলা করতে পারি না। আমরা জন্মেছি বাঙালি হয়ে, আমাদের মৃত্যুও হবে বাঙালি হয়ে। আমরা জন্মেছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, আমি মনে করি আমাদের মৃত্যু হবে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, সেই সুযোগটা আমি কতটুকু কাজে লাগাতে পেরেছি জানি না, কিন্তু আজকে কষ্ট হয় যেই লোক তার প্রতিটা নিঃশ্বাসে বাঙালির কথা চিন্তা করেছেন, আমাদের জাতির কথা চিন্তা করেছেন, আমাদের সম্মানের কথা চিন্তা করেছেন, যেই লোক আজকে সারা বিশ্বকে নিপীড়িত মানুষের, নির্যাতিত মানুষের নেতৃত্ব দিতেন, তাকে আজকে আমরা কোথায় নিয়ে গেছি? এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা বঙ্গবন্ধুর নয়, এই ব্যর্থতা নেতৃত্বের। কারণ আমরা এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো মুঠেই কাউন্ট করিনি, যে দেশ জাতি কোথায় এগিয়ে যাইতেছে, কি করলে পরে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা মানুষের মধ্যে আসবে। সেই জিনিস থেকে আমার মনে হয় যে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ভবিষ্যৎ কি হবে। আমাদের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করতে হবে। আমরা যারা আজকে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আমাদের একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, যে
শেষবারের মতো আমরা চেষ্টা করে দেখি যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, তারা যে মিথ্যার ফানুসের পিছনে ছুটতেছে, এর থেকে যেন এদেরকে ফিরিয়ে আনতে পারি। আমি এদেরকে দোষারোপ করতে চাই না। প্রায় 25-30 বছর কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে। ছাত্রদেরকে দোষ দিয়ে লাভ নেই। সেই দোষ আমাদের, সেই দোষ আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই দোষ আমাদের প্যারেন্টদের। যেখানে পরিবারের মধ্যে যদি সঠিক রাজনীতি না থাকে, আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে ভালো রাজনীতি, ভালো সংস্কৃতি, ভালো কিছু আশা করতে পারেন না। আমি আজকে এতটুকুই বলতে চাই। ইব্রাহিম চৌধুরী সাহেবকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে হঠাৎ করেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আপনাদের সাথে পরিচিত হয়েছি, ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে, আপনাদেরকে আমার সালাম জানিয়ে থ্যাংক ইউ জনাব দেলোয়ার জাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে হাসান ভাই আপনি কিছু বলবেন, বা জনাব গুলাম মুর্তজা, ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অন ইট, অর আমরা অন্য বিষয়ে যাব? না, এখানে আমাদের দুজন সম্মানিত আলোচকের বক্তব্য শুনলাম, দুজনই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। ধারণা করি যে দুইজনই মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ সন্তান, এবং বাংলাদেশের মানুষের, শুধু বাঙালি নয়, বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করেন তাদের সবচেয়ে বড় অর্জন 1971 সালে যুদ্ধ করে বাংলাদেশ অর্জন, মুক্তিযুদ্ধ। এটা নিয়ে কোনো রকম কোনো তর্ক বা বিতর্কের কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নেই। আমরা মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের, ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে বহু দূরে অবস্থান করে কথা বলছি, কথা শুনছি। আমার শুধু এখানে দু একটি জায়গাতে, আজকের এই জায়গাটা নিয়ে কোনো তর্ক বা বিতর্কের জায়গাতে যেতে চাই না, দু একটি জায়গাতে একটু মন্তব্য করা। যে একটা, প্রথমে যিনি বললেন, একটা বক্তব্যের, আমি তো পুরোটা শুনিনি, পরে যোগ দিয়েছি, যে ইতিহাস না জানা, সেক্টর কমান্ডারদের নাম না জানা, এক ধরনের কথা বলা হলো। কিন্তু আমার ধারণা যে এই কথাগুলো আসলে আমরা বলি, এটা এক ধরনের কমন কথায় পরিণত হয়েছে, যে ইতিহাস না জানা বা এই রকমের কথা। আমার ধারণা যে এই কথাগুলো পুরোপুরিভাবে সঠিক নয়। বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা শিক্ষার্থী, যারা শিক্ষা পর্ব শেষ করেছে, শেষ করার পরে এখন কর্মজীবনে প্রবেশ করেছে, তারা মোটামুটিভাবে তাদের প্রায় সবাই কম বেশি বাংলাদেশের ইতিহাসটা জানেন। ইতিহাসটা তর্ক বা বিতর্ক হয়েছে, তার কারণ ইতিহাস যাদের সঠিকভাবে লেখার কথা ছিল, ইতিহাস যাদের সঠিকভাবে মানুষকে জানানোর কথা ছিল, তারা যেহেতু এটা জানান নাই, তারা যেহেতু এটাকে বিতর্কিত করেছেন। যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, তখন জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে পাকিস্তানের চর বানিয়ে দিয়েছেন। আবার অন্যরা যখন ক্ষমতায় থেকেছেন, তারা বিপরীতমুখী কাজ করেছেন। তো এই যে মুক্তিযোদ্ধাদের প্রতি যে অসম্মান, এটা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাই। এই কারণে আরেকটা কথা এখানে আসলো, যে বর্তমান প্রজন্ম বা তরুণ প্রজন্ম একটা মিথ্যার পেছনে দৌড়াচ্ছে। দেখেন, মিথ্যার পেছনে দৌড়ে বা মিথ্যার উপরে আশ্রয় নিয়ে রক্ত দেয়া যায় না, জীবন দেয়া যায় না। 1971 সালে মুক্তিযোদ্ধারা খুব সাধারণ অস্ত্র নিয়ে সুসজ্জিত পাকিস্তানি বাহিনীর সামনে যুদ্ধ করতে গিয়েছিল, রক্ত দিয়েছিল। সেটা একটা আদর্শের উপরে ভিত্তি করে, সত্যের উপরে ভিত্তি করে। পরবর্তীতে তরুণ প্রজন্ম যে রক্ত দিল, 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর যে রক্ত দেয়া, সেটা কোনোটাই মিথ্যার উপরে ভিত্তি করে নয়। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন রাতের বেলা নির্বাচন হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলে যখন মানুষের ভোট দিতে যেতে হয়নি কিন্তু ভোট হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন আর্থিক খাত লুটপাট করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন অর্থ পাচার করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এই বিষয়গুলো তরুণ প্রজন্ম স্বাভাবিকভাবে নেয়নি। সেই কারণেই এই আন্দোলন, এই অভ্যুত্থান হয়েছে। এটা মুক্তিযুদ্ধকে অসম্মান করে নয়, বিচ্ছিন্নভাবে কারো কারো কথায় বা কারো কারো বক্তব্যে এরকম কথা এসে থাকতে পারে, কিন্তু তরুণ প্রজন্ম জেনে বুঝে
একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। সেই গণ অভ্যুত্থানের প্রশ্ন যে জায়গাতে আসতে পারে, সেই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যা আমাদের প্রাপ্য ছিল, যা আমরা প্রত্যাশা করেছিলাম, বাংলাদেশের মানুষ যেটা পেতে চেয়েছিল সেটা তারা পেয়েছে কিনা, যারা যারা 1.5 বছর দেশ পরিচালনা করলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারলেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু তরুণ প্রজন্মকে আমরা যদি ধরে নেই যে তারা কিছু জানেন না, তরুণ প্রজন্মকে আমরা যদি ধরে নিই যে তারা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন, তরুণ প্রজন্মকে আমরা যদি বিভ্রান্ত বলি, তাহলে আমার ধারণা যে এটা সঠিক বিচার বা সঠিক মূল্যায়ন হয় না। তো আজকে মহান স্বাধীনতা দিবসে এই জায়গাটিতে আমি এটুকুই বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি ইব্রাহিম খোকন সাহেব, জি বলুন। তো আমরা অন্য বিষয়ে যাব। আমি শুধু এই আলোচনা মোটামুটি সব ভালো, গঠনমূলক। শুধু এটাটুকু বলতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, মুক্তিযোদ্ধাদের সামনে আমি অভিযোগ করতে চাই, যতবার ইতিহাস লেখা হয়েছে আমি আমার বাপের ইতিহাস লেখছি আর আমার ইতিহাস লেখছি। সাধারণ মানুষের, যে কোনো মানুষের মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো মুক্তিযুদ্ধ লেখেন নাই। যখন এই জাহিদ ভাইরা লেখেন তখন নিজের কথাই লেখেন, আমি এখানে যুদ্ধ করছি, এটা 303 রাইফেল চালাইছি, আমার গ্রামের যে মানুষ মারা গেল এর ইতিহাস কোথাও দেখি নাই। এই না দেখার কারণে, সঠিক ইতিহাস যেটা গোলাম মর্তুজা বললেন, সঠিক ইতিহাসটা লিপিবদ্ধ না করার কারণেই নতুন প্রজন্ম সঠিকভাবে জানতে পারি নাই। আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা রাজনীতি করেছেন তারাই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে কৃষকের লাঙ্গলের ফলায়, রিক্সাওয়ালার পেডেলে, আমাদের মতো দেশ ছাড়া ফেরার প্রবাসীদের প্রতিটি নিঃশ্বাসে। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়াবে, কোনটা কোন সময় কিভাবে দাঁড়াবে সেটাই আমাদের দেখার বিষয়। সবাইকে শ্রদ্ধা, সবাইকে ভালোবাসা। আমি একটু বলি, গোলাম মুর্তজা যা বললেন তার অনেক কথাই সঠিক বলেন নাই। কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধের কথা বলছি, এখানে 24-এর কথা আসে নাই। এবং আমরা যেটা বলেছি সেটা সঠিকই বলেছি, যে আমাদের ইতিহাস বলে নাই। কোনোদিন মুর্তজা দেখছেন কোনোদিন কোনো একটা স্বাধীনতা দিবসে একজন সেক্টর কমান্ডারকে ইনভাইট করতে? বা ইভেন বঙ্গবন্ধু নিজেও ভুল করে বলতেন আমার মুজিব বাহিনী দেশ স্বাধীন করছে। তো আমি বলতে চাই যে স্বাধীনতার কথা এখানে আসছে, এখানে 24-এর কথা আসে নাই। 24-এ যারা করেছে তারা কেন আন্দোলন করেছে? তারা আন্দোলন করেছে কোটার জন্য। তারপরে যখন হত্যা করা হয়েছে তারা জনগণ সবাই নামছে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। এখানের মধ্যে 24-এর সাথে স্বাধীনতার এই যে মিলানোর যে একটা ব্যাপার এখন আসছে, অ্যাপোলজি করা, এটা আমার মনে হয় আজকের দিনে এটা আলোচনা করা উচিত না। আজকাল আলোচনা করছি আমাদের স্বাধীনতার কথা, স্বাধীনতা কি হয়েছিল সেই কথা। সেখানে 24 সাথে মিলাবার আমার কোনো ইচ্ছাই নাই, এবং আমরা এটা আলাপ করিও নাই। কেউ বলেও না যে 24 ভুল বা 24 ভুল না। তো আমার মনে হয় যে স্বাধীনতা দিবসের সম্মান রাখার জন্য আমরা স্বাধীনতার কথা কিভাবে, যার জন্য আমি ব্রিটিশ থেকে শুরু করলাম এটাই বোঝাবার জন্য, মুর্তজা ছিলেন কিনা জানি না, যে আমাদের হোল পলিটিক্যাল যে ব্যাপারটা কিভাবে গড়ে উঠলো, আমরা কেন যুদ্ধে গেলাম, এই জিনিসগুলো মুক্তিযুদ্ধের সময় আমাদের চিন্তা করার দরকার। অনেকগুলো মানুষ ভুলে যাচ্ছে, প্রজন্ম মানে জানেই না। তাদের যে জিজ্ঞেস করি, যতই আপনি বলেন না কেন সবাই জানে। যখনই টেলিভিশনে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি, তার কিছুই জানে না। তারা বলে আমাদেরকে গত 16 বছর শেখ হাসিনার আমলে আমরা বঙ্গবন্ধু ছাড়া অন্য কারোর কথা শুনে নাই। তাজউদ্দিন সাহেবের জন্মদিন আমরা নিউ ইয়র্কে উদযাপন করতে পারি না। সুতরাং আমার মনে হয় একজন সাংবাদিক হিসাবে আপনার আরো খবর নেওয়া দরকার, কারণ আমরা এই ব্যাপার নিয়ে মোটামুটি কম জানি না। সুতরাং আমি মনে করি স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতার কথা বলাই ভালো। ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ আপনাকে। যখন মুক্তিযুদ্ধ, আমি শুরুতেই বলেছি যে কোনো মুক্তিযোদ্ধার প্রতি আমার একদম সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা এবং ভালোবাসা। কারণ আপনারা 1971 সালে কোনো রকম কোনো স্বার্থ বিবেচনা না করে মুক্তিযুদ্ধ করেছিলেন, অস্ত্রের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে যে আপনি মুক্তিযুদ্ধ করে বেঁচে আছেন, এটা হয়তো একটা সৌভাগ্য বা অন্য কিছু বলতে পারতি, আপনি মারাও যেতে পারতেন। সুতরাং ওই জায়গাটা নিয়ে আমার কোনো শ্রদ্ধার জায়গাটা নিয়ে কোনো নাই। আর আমি 24-এর কথা বলেছি, এখানে বলা হয়েছে যে তরুণ প্রজন্ম বা নতুনরা যে মিথ্যার উপরে বাস করে আছে, সেইটার পরিপ্রেক্ষিতে আমি এটার কথা বলেছি, 1 নম্বর। 2 নম্বর, ওই জায়গাটা নিয়ে আমার আপনার সঙ্গে খুব শ্রদ্ধার সঙ্গে বিনীতভাবে দ্বিমত আছে, যে বাংলাদেশের মানুষ বা তরুণ প্রজন্ম এরা ইতিহাস জানে না। ইতিহাস দেখেন, ইতিহাস বিভ্রান্ত করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু ইতিহাসের শক্তি এত বেশি, সেই সত্য ইতিহাসকে কোনোদিন কোনোভাবে কোনো দেশ মিথ্যা প্রমাণ করতে পারে না।
পৃথিবীর ইতিহাস আপনি ঘুরে দেখেন, খুঁজে খুঁজে দেখেন, কোথাও দেখবেন না। সাময়িকভাবে একটা জায়গা করা যেতে পারে। আর মুক্তিযুদ্ধের আলোচনা করব, স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করব, সেখানে অন্য কোনো প্রসঙ্গ আলোচনা হতে পারবে না, এটাও সঠিক নয়। আর তার চেয়ে বড়ভাবে যেটা সঠিক নয় সেটা হচ্ছে, আমি কোনো বিবেচনাতেই, কোনো অর্থেই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস বা অন্য কোনো কিছুর কোনো তুলনা করছি না, তুলনামূলকভাবে তুলনা করে আলোচনা করছি না। আমি শুধু কথাটা বলেছি যে 24-এ যারা রক্ত দিয়েছে তারা মিথ্যার উপরে ভিত্তি করে রক্ত দেয় নাই। এর সঙ্গে 71-কে তুলনা করা বোঝায় না, এবং আমি সেই তুলনা করিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের সাথে দুজন মুক্তিযোদ্ধা আছেন, তাদের দুজনকে আমাদের সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অন্য কোনো বিষয়ে যাই, একটু আলোচনা করি। আমরা গোলাম মুর্তজা আপনার কাছে যাই যে আজকে গতকালকে এবং আজকে বাংলাদেশের সমস্ত কাগজে আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ফার্স্ট লেডি জুবাইদা রহমান ওয়াশিংটনে এসেছেন এবং তিনি বেশ কিছু প্রোগ্রামে অংশ নিয়েছেন। আপনার মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সো আমরা উনি কি প্রোগ্রামে এসেছেন, ওনার কি মিশন, কি বলেছেন সেখানে, বা কি হচ্ছে, একটু আমাদের ভিউয়ার যারা আছে তারা অনেকেই জানতে চাচ্ছেন, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন। আমার ধারণা এটা আমার চেয়ে অনেক ভালো বলতে পারতেন হাসান ভাই। হাসান ভাই এখানে এই বিষয়ে খোঁজ খবর রাখা মানুষ সম্ভবত সবচেয়ে বেশি। যাই হোক, হাসান ভাই, তা আমি যেহেতু দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত, সেই কারণে আমি অল্প একটু বলতে পারি। সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তিনি একটি উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগটির নাম হচ্ছে রাষ্ট্রপ্রধানদের, মানে ফার্স্ট লেডি অথবা ফার্স্ট স্পাউস বলছে যাদেরকে, যে রাষ্ট্রপ্রধানদের স্ত্রীরা, সাধারণত প্রায় 45টি দেশের রাষ্ট্রপ্রধানদের স্ত্রীরা, দুই একজন অন্যরাও এসেছিলেন, তাদেরকে মেলানিয়া ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রোগ্রাম। তো সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ফার্স্ট স্পাউস বলছে তাকে, যে তিনিও আমন্ত্রিত ছিলেন এবং তিনি সেই আমন্ত্রণের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি সফর করে গেলেন। স্টেট ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল 24 তারিখে, আর হোয়াইট হাউসের প্রোগ্রাম ছিল 25 তারিখে, এই মাসের 25 মার্চ, 24 মার্চ এবং 25 মার্চ। সেখানে 24 মার্চ স্টেট ডিপার্টমেন্টের যে প্রোগ্রামটা ছিল, সেখানে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তারা সবাই অংশ নিয়েছিলেন, এবং সেখানে যারা কথা বলেছেন তার মধ্যে ডক্টর জুবাইদা রহমান একজন। তিনি সেখানে কথা বলেছেন। মেলানিয়া ট্রাম্পের এই উদ্যোগটার নামটা ছিল ফোস্টারিং দ্য ফিউচার টুগেদার, এরকম একটা নাম ছিল, অর্থাৎ সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া, একত্রিত হয়ে এগিয়ে যাওয়া। সেখানে এআই নিয়ে আলোচনা হয়েছে, শিশুদের নিরাপদ পৃথিবী নিয়ে আলোচনা হয়েছে, নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। এরকম একটা বিশাল বড় লক্ষ্য সামনে রেখে তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন, সেখানে আলোচনা করলেন। এখন আমি যতদূর জানি যে এটাই সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডির প্রথম কোনো উদ্যোগ, এতগুলো দেশের প্রতিনিধি নিয়ে এরকম একটি আয়োজন করা। তো সেখানে বাংলাদেশের থেকে প্রতিনিধিত্ব করেছেন ডক্টর জুবাইদা রহমান, এবং ডক্টর জুবাইদা রহমান সেখানে খুব চমৎকারভাবে তার বক্তৃতায় বাংলাদেশের নারীদের কথা বলেছেন, বাংলাদেশের শিশুদের কথা বলেছেন, গণতান্ত্রিক যাত্রা, বিএনপি, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, 1 মাসের মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দেয়া, শিক্ষার জায়গাতে অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে সেখানে তিনি কথা বলেছেন। পরবর্তীতে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে ওই বিষয়ের মধ্যে কথা হয়েছে, আলোচনা হয়েছে। অন্যান্য দেশের যে প্রতিনিধিরা ছিলেন সেই সমস্ত প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে, মতবিনিময় হয়েছে। অন্য দেশ কিভাবে কাজ করছে সেটা জানতে চেয়েছেন, বাংলাদেশ কিভাবে কাজ করেছে সেটা জানতে চেয়েছেন। এই একই রকম আলোচনার পরের দিন 25 তারিখেও একই রকমের প্রোগ্রাম ছিল, এবং সেখানেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণেই তার আসা, এবং এই দুটি প্রোগ্রামেই তিনি অংশ নিয়েছেন। এর বাইরে আরেকটি বা একাধিক স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না। ওই অনুষ্ঠান চলাকালীন বিরতির সময়ে তিনি কথা বলেছেন, এবং আজকে তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
সো সো আপনার কাছে জানতে চাই যে উনি যে এখানে আসলেন খালি শুধু একটা প্রোগ্রামে অংশগ্রহণ করলেন না অন্য কোনো সিগনিফিকেন্ট অন্য কারোর সাথে সাক্ষাৎ করেছেন, অন্য কোনো মিটিং হয়েছে, অথবা উনি অন্য কোনো প্রোগ্রামে অংশ নিয়েছেন? কি কি প্রোগ্রামে অংশ নিয়েছেন উনি? না, প্রোগ্রাম মূলত উনি 2 দিনের জন্য এসেছিলেন, 2 দিনের জন্য এসেছিলেন, এবং এটাই ছিল তার মেলানিয়া ট্রাম্পের, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে তিনি এসেছিলেন। আমি যেটা বললাম, স্টেট ডিপার্টমেন্টে একদিন প্রোগ্রাম ছিল 24 তারিখে, 25 তারিখে প্রোগ্রাম ছিল হোয়াইট হাউসে। এই 2টি প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন। এই 2টি প্রোগ্রামে অংশ নেয়ার বাইরে যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে তিনি একাধিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎগুলোতে কি আলোচনা হয়েছে, কিভাবে আলোচনা হয়েছে, কতগুলোতে অংশ নিয়েছেন, বিস্তারিত তথ্য নেই। কারণ তিনি বা এটাকে কোনো রাষ্ট্রীয়, মানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামের অংশ করতে চান নাই। যে কারণে তিনি যে আমন্ত্রণে এসেছিলেন, যেটাতে এসেছিলেন সেটাতে অংশ নিয়েছেন, সেটাতে অংশ নিয়ে আবার তিনি ফিরে গেছেন। সো উনি যে একটা ব্যাপার হচ্ছে কি জানেন, যে এর আগে অবশ্য এরকম আমরা দেখি নাই, যেহেতু উনি বাংলাদেশের ফার্স্ট লেডি এবং উনি সফর করতে এসেছেন বাইরে, যদিও উনি চান নাই, বাট স্টিল শি ইজ দি স্পাউস অফ দি হেড অফ দি গভর্নমেন্ট, অ্যান্ড ওনার একটা প্রোটোকল আছে। হোয়াট কাইন্ড অফ প্রোটোকল শি গট? ওইখানে কী ধরনের প্রোটোকল তিনি পেয়েছেন? প্রোটোকল বলতে যুক্তরাষ্ট্র সরকারের গাড়ি থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, তার গাইডের মতো বলেন বা যেটাই বলেন, সব সময় তার সঙ্গে ছিল, এবং তিনি যে প্রোগ্রামগুলোতে এসেছেন সেখানে যাওয়া আসা, থাকা ইত্যাদি সমস্ত ব্যবস্থা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সুতরাং এই জায়গাটাতে বুঝতেই পারেন যে তারা সর্বোচ্চ সিকিউরিটি বলেন এবং আদর আপ্যায়ন, বাসস্থান ইত্যাদি জায়গাগুলো, সেটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে আসলে অন্যরা যেরকম পেয়ে থাকেন এক্ষেত্রেও সেটাই পেয়েছেন। এখন যেটা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে, তারেক রহমান যে সরকারের প্রধানমন্ত্রী, তিনি একটু অন্যভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন, যেটা আমরা পূর্বে দেখি নাই, সেটা আমরা এখন কিছু কিছুতে দেখছি। তিনি অত্যন্ত, প্রধানমন্ত্রী পদটাকে তিনি একটা সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছেন। তিনি ট্রাফিক লাইট, লাল লাইট দেখলে আগে যেখানে অন্য সচিব বা মিনিস্টারদের গাড়িও চলে যেত, এখন তিনি দাঁড়িয়ে থাকছেন। আগে 35-30টি তার যাতায়াতের সময় হয়তো 25 থেকে 30টি গাড়ি থাকতো, এখন মাত্র 4টি গাড়ি থাকে। এখন তিনি জীবনযাপনকে একটু সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছেন, এবং আমার ধারণা যে ডক্টর জুবাইদুর রহমানের এই ওয়াশিংটন সফরও ওই যে জীবনযাপন এবং ওই যে রাষ্ট্রীয় সম্পদ বা বাংলাদেশে এখানে যে দূতাবাস আছে, সমগ্র দূতাবাস একেবারে তার জন্য মরিয়া হয়ে যাবে, যে ওই রকম জায়গাতে এটা তারা যেতে চাননি। এমনকি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও আমাদের কাছে ওই রকম কোনো নির্দেশনা ছিল না। স্বাভাবিকভাবে যে সংবাদগুলো প্রকাশিত হওয়ার, যে সংবাদগুলো প্রকাশের জন্য গুরুত্ব পাবে, সেই সংবাদগুলোই প্রকাশিত হয়েছে, যেটা হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে সংবাদগুলো, সেখানে সংবাদগুলো এসেছে, সেই সংবাদগুলো থেকে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। পরবর্তীতে যে মিডিয়া উইং এর পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা দেইনি, সেটাও হোয়াইট হাউসের যে ওয়েবসাইট থেকে যে সংবাদ দেওয়া হচ্ছে সেটার উপরে ভিত্তি করেই দেওয়া হয়েছে, বা তিনি যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতার উপরে ভিত্তি করেই দেওয়া হয়েছে। অর্থাৎ এটাকে একটু সাধারণ পর্যায়ে রাখার একটা চেষ্টা ছিল, যদিও এই সফরটি ছিল তার অত্যন্ত উচ্চ পর্যায়ের। সো আরেকটা প্রশ্ন জানতে চাই, অনেকে জানতে চাচ্ছেন যে এইটার সাথে কি বাংলাদেশ দূতাবাস তাহলে কোনো ধরনের প্রোটোকল দেয় না ওনাকে? প্রোটোকল দেয়া বলতে দূতাবাসের স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে অ্যাম্বাসেডর তাকে রিসিভ করার সময় অ্যাম্বাসেডর সেখানে ছিলেন, আরো কিছু কর্মকর্তারা ছিলেন, তার খোঁজ খবর রাখা হয়েছে। ডেফিনেটলি বাংলাদেশের একজন মানুষ আসবেন, তিনি যদি ফার্স্ট স্পাউস নাও হন, তবুও তো দূতাবাসের এখানে একটা দায়িত্ব থাকে। যখন কোনো একটা প্রতিনিধি দল আসেন সেখানেও দূতাবাসে একটা দায়িত্ব থাকে, এখানেও দূতাবাস তার দায়িত্ব পালন করেছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে দূতাবাসের কাছে রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ব্যাপার ছিল না যে সমগ্র দূতাবাস তার জন্য কাজ করতে একেবারে মরিয়া হয়ে উঠবে। ইতিপূর্বে বাংলাদেশে যে ঐতিহ্যটা ছিল সেটা দেশে যেমন আমরা দেখছি তার একটা ব্যতিক্রমী নজির তৈরি করা হচ্ছে, এবারে দূতাবাস ক্ষেত্রে বা ফার্স্ট স্পাউসের সফরের কেন্দ্র করেও ঠিক একই রকমের চিত্র আমরা এখানেও দেখলাম। সো উনি কি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বা দূতাবাস সফর অথবা দূতাবাসের কর্মকর্তাদের সাথে কোনো মিটিং টিটিং কোনো কিছু করেন নাই? এটা মিটিং ঠিক নয়, একটা ডিনার, একটা সৌজন্য সাক্ষাৎ ছিল।
সেই সৌজন্য সাক্ষাৎকারটা হয়েছে, একটা ডিনারের আয়োজনটা ছিল অ্যাম্বাসেডরের বাসায়। সেখানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার দেখা হয়েছে, দূতাবাস সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কিভাবে কাজ হয়, কি হয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। এটা অনেকটা আপনার সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবং খুব অল্প সময়ের জন্য তিনি সেখানে এসেছিলেন। শেষ প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং আপনাকে নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমার মনে হয় প্রথম আপনাকে আমরা পেলাম আমাদের অনুষ্ঠানে। সো এই সরকারের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি এবং হোয়াট ইজ নেক্সট, এরপরে কি হচ্ছে আপনার, এরপরে কোনো সফর বা লেটারের কোনো ইস্যু, কোনো চুক্তি, কোনো কিছু, ইজ দ্যার এনিথিং অন দ্য টেবিল? প্রথমত কথা, বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক, এটা যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে শুরু হবে। সেই হিসাবে তারা চেয়েছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন। সেই জায়গাটিতে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা তো যোগাযোগ রাখছিলাম। তো আমরা যখন কথা বলেছি, যোগাযোগ রেখেছি, দেখা গেছে যে তারা যে নির্বাচনটি আয়োজন হচ্ছিল সেই নির্বাচনটি আয়োজনের শুরু থেকেই তারা সমর্থন দিয়ে গেছে যে একটি নির্বাচন হওয়া দরকার। নির্বাচন হয়েছে, নির্বাচনটিকে সারা পৃথিবীর মতো যুক্তরাষ্ট্র মনে করে যে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। একান্ত ছোটখাটো যে অভিযোগ, সেগুলো বাংলাদেশে যেমন গুরুত্ব পায়নি, যুক্তরাষ্ট্র সরকারের কাছেও গুরুত্ব পায়নি। এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই নানাবিধ প্রক্রিয়াতে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি যেহেতু যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে পূর্বের থেকেই একটা নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক রাখছিলেন, তিনি যখন এখন পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে সেই পূর্বের ধারাবাহিকতার অংশ হিসেবেই একটা যোগাযোগ ইতিমধ্যেই আছে এবং আলোচনা হচ্ছে। তবে সেটা বাইলেটারাল মিটিং তো হচ্ছেই, বা মিটিং তো হবেই। সফর কেন্দ্রিক আলোচনা সেটা এখন পর্যন্ত ওই জায়গাতে যায় নাই, সেটার জন্য আরো অনেক সময় লাগবে। মাত্র 1-1.5 মাস, 1 মাসের কিছু বেশি সময় হয়েছে। বাংলাদেশের সরকারকে গুছিয়ে উঠতে হবে। এর মধ্যে একটা যুদ্ধের মধ্যে আমরা পড়ে গেছি, সরকারের হঠাৎ করেই এক ধরনের জ্বালানি কেন্দ্রিক ক্রাইসিসে পড়ে গেছেন। এই সমস্ত, বিশেষ করে জ্বালানি কেন্দ্রিক ক্রাইসিসে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনাটা এখনো চলছে। অর্থাৎ একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে সম্পর্কটা। পূর্বের তিক্ততার মধ্যে এখন সেই সম্পর্কটা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা অনেকগুলো বিষয় আজকে আলোচনা করবো। থ্যাংক ইউ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন এবং আলোচনা শুনতে পারেন। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে যাই, এরপরে যাবো ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে। যে প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি তো বারবার সময় দিচ্ছেন, মানে ওনার যে এত ধৈর্য, এটা আসলে আমি মনে করি না যে এত ধৈর্যের পরিচয় দিতে পারেন। ধন্যবাদ। এই যে যুদ্ধের মধ্যে জড়ালেন, তারপরে আবার বারবার তিনি সময় দিচ্ছেন, মানে এই ধরনের সময় দেওয়ার ইতিহাস আমি কিন্তু দেখি নাই। এটার মূল গুণ রহস্যটা কি? মানে প্রেসিডেন্ট সাহেব বয়স বাড়ার সাথে ওনার অভিজ্ঞতা, ওনার গাম্ভীর্য, ওনার ধৈর্য আমার কাছে মনে হচ্ছে অনেক বেড়েছে আপনার। জি, শুনি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে। জি, শুনি আমাদের হাসান ফেরদৌস ভাইয়ের কাছ থেকে। জি, সবাইকে শুভেচ্ছা, 26শে মার্চের অভিনন্দন। দুজন মুক্তিযোদ্ধা এখানে ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক আগ্রহোদ্দীপক বিষয়ের উত্থাপন করেছেন। এই নিয়ে তর্ক হতে পারত, তর্ক আজকে না করে বরং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করি, তাদের আত্মত্যাগকে স্মরণ করি এবং দেশকে গঠনের জন্য আমরা কি করতে পারি সে বিষয়ে আমরা মনোনিবেশ করি। আলোচনায় আসি। ট্রাম্প সাহেবের অন্য নাম কি জানেন? টাকো মানে কি? ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, মানে ট্রাম্প সবসময় মত বদলান, শেষ মুহূর্তে তিনি ভয় পেয়ে মত বদলান। টাকো মাথা রাখবেন, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। এটা ইংরেজরা দিয়েছে, ইকোনমিক্স পত্রিকার এক সাংবাদিক নামটা দিয়েছে। ট্রাম্প সাহেব কি বলেছিলেন? 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না খুলে দাও আগুন ধরে যাবে। আচ্ছা, গেল 48 আওয়ার্স, তার আগে তিনি বললেন না আরো 5 দিন নাও। তো 5 দিনে 2 দিন যাওয়ার পর বললেন 5 দিন না 10 দিন নাও এখন। কারণটা কি? উনি বলছেন যে আমাকে অনেক বড় একটা গিফট দিয়েছে ইরান। কি গিফটটা কি? 7টা জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিয়েছে, বড় গিফট।
তার মানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কি? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাকে খোলা। মানে এখন সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী খোলা। অথচ মজা কি জানেন, এই প্রণালী কিন্তু অলরেডি খোলা ছিল। ট্রাম্প সাহেব যুদ্ধ না গেলে এটা খোলাই থাকতো। আমরা যুদ্ধে যে এটাকে বন্ধ করলাম, হাজার হাজার লোককে মারলাম, $200 বিলিয়ন ক্ষতি করলাম, ক্ষতি করে এখন আমরা দাবি করছি আমরা হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, খুলে দরকার বলছেন, ভালো কথা। তো প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আলোচনা হচ্ছে? আমরা কি জানি? আগের দিনই বলেছিলাম আপনাদেরকে, পরশুদিন বোধহয় বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প 15 দফা প্রস্তাব দিয়েছেন, শান্তি প্রস্তাব দিয়ে। কেমন? সিজ ফায়ারের জন্য একটি 15 পয়েন্ট প্রপোজাল তিনি ফর্মালি সাবমিট করেছেন। তার জবাবে প্রথমে ইরান বলছে না না না, কোনো প্রস্তাবই পাইনি আমরা, সব বাজে কথা, সব গল্প। তারপরে জানলাম না, আলোচনা হয়েছে দ্বিতীয় স্তরে, প্রাইমারি স্তরে নয়, দ্বিতীয় স্তরে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে 5 দফা দেওয়া হয়েছে। যে একটু ঘুরিয়ে বলি কি দফাগুলি, তাহলে বুঝবেন যে আদৌ এটা অর্থপূর্ণ কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরো বন্ধ করে দিতে হবে, নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ চলবে না। তার যে কেন্দ্র আছে, এই কেন্দ্র তো আমরা আগেই ধ্বংস করেছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু বারবার বলেছেন, কমপ্লিটলি অবলিটারেট তিনি করে দিয়েছেন, কিন্তু এখন তিনি প্রস্তাব দিচ্ছেন যে এটা বন্ধ করতে হবে। তার মানে আগে অবলিটারেট হয়নি কিন্তু। আচ্ছা, 1। 2 নম্বর, তার মিসাইল প্রোগ্রামকে বাতিল করতে হবে। ইরানের সবচেয়ে বড় প্রোগ্রাম, সবচেয়ে এফেক্টিভ প্রোগ্রাম হচ্ছে তাদের মিসাইল প্রোগ্রাম, কেমন, তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, তাকে বাতিল করতে হবে। প্রক্সিদের সঙ্গে সম্পর্ক, প্রক্সি বলতে পারছি হেজবুল্লাহ, হামাস ইত্যাদি, হুতি, এদের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করতে হবে। এরকম 15টা লম্বা লম্বা প্রস্তাব। তার জবাবে ইরান 5টা প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব কি? নিরাপত্তা নিশ্চয়তা। যদি আমরা আগামীকাল শান্তি চুক্তি করি, পরশুদিন যে আবার যুদ্ধ হবে না তার গ্যারান্টি কি? ইসরায়েল যে আবার আমাকে বোমা ফেলবে না তার গ্যারান্টি কি? গ্যারান্টি দিতে হবে, 1। 2 নম্বর, আমি এনপিটি সাইন করেছি। এনপিটিটা কি জিনিস? নন প্রলিফারেশন ট্রিটি। জাতিসংঘের অধীনে আমরা পারমাণবিক অস্ত্র বিস্তৃত না করবার জন্য চুক্তি করেছি আমরা। এই চুক্তিটার অধীনে প্রতিটি দেশ, যারা স্বাক্ষর করে, প্রতিটি দেশ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষমতা রাখে। ইরান বলছে যে আমি কেন পারবো না, আমিও তো এনপিটি একজন সিগনেটারি, আমাকেও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষমতা দিতে হবে। 2। 3 বলছে কি, সবচেয়ে ইন্টারেস্টিং, আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে তোমরা আমাকে বোমা মেরে ধ্বংস করে ফেললে, আমাকে প্রায় প্রিমিটিভ পর্যায়ে পৌঁছে দিলে, রিপারেশন চাই আমার। 4, ভেরি ইন্টারেস্টিং, তারা বলছে যে এই যে তোমার সারা মধ্যপ্রাচ্য জুড়ে তোমাদের যে সামরিক স্থাপনা আছে তুলে নিতে হবে, ওমানে, বাহরাইনে, কাতারে, ইউএইতে তুলে নিতে হবে। এটা আমার জন্য একটা নিরাপত্তা থ্রেট, হুমকি। 5, তারা বলছে কি, যে হরমুজ প্রণালী আমার, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। আমাকে এর উপরে সভরেন্টি দিতে হবে। যেমন সুয়েজ কানালের উপরে ইজিপ্টের আছে। শুধু তাই না, আরো ইন্টারেস্টিং বলি আপনাদেরকে, ইরান ইতিমধ্যে প্রস্তাব করেছে এবং শোনা যাচ্ছে যে প্রস্তাব তারা কার্যকর করছে, যে প্রতিটি জাহাজ যারা এই হরমুজ প্রণালী দিয়ে আসবে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পে করতে হবে, ট্যারিফ পে করতে হবে। পরিমাণটা কত এখনো স্পষ্ট করে বলেনি, রাফলি $2 মিলিয়ন। বিপুল পরিমাণ আয়ের একটা উৎস সে নিশ্চয়তা চাইছে। এই একটা পর্যায়ে আমরা আছি। আমরা আরো কি জানি, যে পাকিস্তান বলেছে আমরা এই আলোচনা হোস্ট করতে রাজি আছি, আসো তোমরা কথা বলো, আমরা আছি এই প্রস্তাব নিয়ে আলোচনায় ফ্যাসিলিটেট করতে। একই কথা বলেছে ইজিপ্ট। আমরা আরো কি জানি, যে মূলত ইজিপ্ট, পাকিস্তান এবং টার্কি, এই 3 দেশের শাটল ডিপ্লোম্যাসির ফলাফল হচ্ছে কি এই আলোচনা হচ্ছে। ইরান মুখে বলছে বটে আলোচনা হচ্ছে না, কিন্তু আমরা জানি টারশিয়ারি লেভেলে, 3য় পর্যায়ে, খুব ছোট পর্যায়ে আলোচনা হচ্ছে। এবং ইরানের বর্তমান যে স্পিকার, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করেছে, হ্যাঁ তোমার সাথে কথা বলতে পারি আমরা। যদিও এই স্পিকার কিন্তু আয়াতুল্লাহ খোমেনির চাইতে অধিক কট্টরপন্থী। তাহলে কি দাঁড়ালো? যুদ্ধ করতে গেলাম,
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, খোলা ছিল এখন বন্ধ হয়ে যুদ্ধ করার ফলে। যুদ্ধ করতে গেলাম, আয়াতুল্লাহ খোমেনিকে কট্টর বলে তাকে মারলাম, তার চেয়ে 3 গুণ কট্টর লোককে দিয়ে ক্ষমতায় বসালাম, এবং সারা মধ্যপ্রাচ্যটাকে অস্থির করে তুললাম। শেষ কথা বলছি আমি, যুদ্ধ থামবে, একটা ডেট আপনাকে বলি আমি, যে মাথায় রাখবেন, 14-15 এপ্রিল। 14-15 এপ্রিল হচ্ছে গিয়ে বেইজিং এ আমাদের প্রেসিডেন্টের সাক্ষাৎকার হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এই মিটিংটা হওয়া ছিল 30-31 তারিখে, সেটা এক্সটেন্ড করে নেওয়া হয়েছে 14-15 তারিখে। আমার ধারণা যে প্রেসিডেন্ট সাহেব কোনোভাবেই যুদ্ধ চলছে এই অবস্থায় বেইজিং এ যাবেন না, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, আমরা এও জানি যে এই যুদ্ধে কিন্তু প্রকারান্তরে পেছন থেকে চীন এবং রাশিয়া চীনকে ইরানকে সাহায্য করছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ চালু রেখে বেইজিং যাবেন তা মনে হয় না। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বটে যুদ্ধ শান্তির কথা, সিজফায়ারের কথা, পাশাপাশি তিনি কিন্তু ব্যাপক সামরিক আয়োজন করছেন। আমরা আগে জানতাম যে একটি আইল্যান্ড, খার্গ আইল্যান্ড দখল করা হবে, তার জন্যে 50,000 সৈন্য বসে আছে সমুদ্রের মাঝখানে, তার জন্য জাপান থেকে 2,500 মেরিন আসছে, আরো 2,000 বাড়তি পাঠানো হচ্ছে খার্গ আইল্যান্ড। আজকে বলা হয়েছে ডিফেন্স কি বল পেন্টাগন থেকে যে আরো 6টি আইল্যান্ড তারা আইডেন্টিফাই করেছে, সব মিলে 7টি আইল্যান্ড তারা আইডেন্টিফাই করেছে, যে 7টি আইল্যান্ডে প্রবলি তারা আক্রমণ করতে পারে, দখল করতে পারে। কি ভয়াবহ কাণ্ড হবে আমরা জানি না, কারণ সৈন্য নামা মানেই কিন্তু রক্তারক্তি। যে কাণ্ডটা ঘটেছিল ইরাকে, যে কাণ্ড ঘটেছিল আফগানিস্তানে, লোক নামা মানেই লোক মরা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ফেরদৌস ভাই আপনাকে। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে জানতে চাই যে নতুন হোমল্যান্ড সিকিউরিটি চিফ যিনি এসেছেন উনি কে, একটু ব্যাকগ্রাউন্ড বলবেন? মার্কুয়েন মোলেন ইজ এ গ্রেট গাই, মানে উনি সিনেটর হিসেবে, আপনার মুখে তো গ্রেট ছাড়া কোনো কিছু নাই, এটা বলেন। না না, আমরা জানি ওকলাহোমা সিনেটর হিসেবে তিনি ইতিমধ্যেই মানে 2 দলের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছেন। তার সাথেও বড় পরিচয়, তিনি একসময় কুস্তিগীর ছিলেন এবং মার্শাল আর্টে তার দক্ষতা ছিল। এটাও ছিলেন, এটাও মানে কুস্তিতে দক্ষতা আছে ওনার, যে এটা একটা ভালো দক্ষতা। কিন্তু তিনি 2 দলের সাথেই কাজ করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই বিশ্বস্ত মানুষ, এবং ডোনাল্ড ট্রাম্প অবশ্যই তার মানে সেক্রেটারিয়েটে তার বিশ্বস্ত লোককে আনবেন। এবং যে কঠিন সময় তিনি আসতেন, তার আগের থেকে তিনি মানে ডেমোক্রেট দলের সাথে এবং রিপাবলিকের সাথে বিভিন্ন সময় তিনি একটা ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন, যদিও তিনি ডোনাল্ড ট্রাম্পের খুবই আপনজন হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত আমেরিকার রাজনীতিতে। তো এই জন্য মানে আমি মনে করি এই কঠিন সময়ে তার মধ্যে একজন মানে ভালো লোক, দেখা যাক কিভাবে এই হোমল্যান্ড সিকিউরিটি নিয়ে আসেন। এখন নানান মানে ইমিগ্রেশন নিয়ে, এয়ারপোর্ট নিয়ে, টিএসএ নিয়ে নানান জটিলতা, এই অবস্থায় তিনি কিভাবে মানে এই বিভাগগুলোকে নিয়ে ঘুরে দাঁড়ান সেটার দিকে আমরা দৃষ্টি রাখবো। আর সমালোচকরা তো শুনেন, কিছু কাজ করার আগেই সমালোচনা করে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু দেখা যাবে যে ধ্বংস হয় না, এটা আবার নতুন করে দাঁড়াচ্ছে। জি দাঁড় করান, থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আজকে আলোচনা করতে চাই, যে সাহাব ভাই আপনি শুনবেন, ডক্টর জিয়াউদ্দিন সাহেব উনিও আছেন, যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিগ বিউটিফুল বাজেট, এই বাজেটের প্রতিক্রিয়ায় 1 জুলাই এসেনশিয়াল হেলথ প্ল্যান যেটা বা হেলথ ইন্স্যুরেন্স যেটা এখন আমাদের অনেক নিম্ন আয়ের লোকরা নেয়, এর নিউ ইয়র্কের প্রায় 4,60,000 লোক, আজকে রিপোর্টটি বেরিয়েছে, 4,60,000 লোক তারা তাদের হেলথ ইন্স্যুরেন্স হারিয়ে ফেলবে 1 এপ্রিল থেকে। ইটস এ বিগ নিউজ। সাহাব ভাই, এই বিষয়ে আপনি কিছু জানেন যে কি হতে পারে? এটা জাস্ট সংক্ষেপে শুনতে চাই। এটা কি বিগ নিউজ না গ্রেট নিউজ? এটা 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 ইটস এ বিগ বিউটিফুল, এটা ওনার জন্য গ্রেট নিউজ হবে। জি, গ্রেট নিউজ, রাইট। চৌধুরী সাহেবের ব্যবহার করছি আমি, এটা একটা গ্রেট নিউজ। গ্রেট নিউজ, জি। এটা তো গত বছর থেকে আমরা শুনতেছিলাম যে উনি যে এসিএ যেটা ওবামা কেয়ার বলতে এটা ক্যান্সেল করছে, অথবা এটা নতুন বাজেট পাস হচ্ছে না প্রায় গত বছর থেকে। এখন এইটা যদি পাস না হয়, এখন যে সমস্ত এসেনশিয়াল আমাদের অনেক বাঙালি এবং বিশেষ করে ইমিগ্রেন্ট যারা নতুন আইসে এখানে,
লিগ্যাল অথবা ইলিগ্যাল, তো এই এসেনশিয়াল প্ল্যানটা অনেকেরই থাকতো। এসেনশিয়াল প্ল্যানে অনেক সময় ইনকামের উপরে প্রিমিয়ামটা 20 থেকে $100 অথবা $200 হতো, এবং অনেকে যারা লো ইনকাম করতো, আপনি যেটা বলেন 69,000, 39 থেকে 69,000 যাদের ইনকামটা এই, তারাও একটা সাবসিডির মাধ্যমে ইন্স্যুরেন্সগুলো পেত। তো এখন এই ইন্স্যুরেন্সগুলো তো তারা আর পাবে না, তখন এটা বাধ্য হয়ে এটা চাপ পড়বে। এখনই আমি যতটা শুনতেছি যারা হসপিটালে কাজ করে, হসপিটালের ইমার্জেন্সি রুমের ক্লিনিকে এটা একটা প্রেশার পড়তেছে, কারণ এখন বহুত লোক এই সমস্ত ওয়েদারের জন্য সিক হচ্ছে। আমরা প্রত্যেক দিনই দেখতেছি, এখন আবার অনেক কোভিড বেড়ে গেছে বিভিন্ন স্টেটে, বা নিউ ইয়র্ক স্টেটে আমরা অনেক কোভিড কেস দেখতেছি, এবং নিউমোনিয়া বিভিন্ন কারণে হচ্ছে। তা এইটার উপরে অনেকের, বিশেষ করে যাদের হসপিটালের বাজেটের উপরে চাপ পড়বে, এবং হসপিটাল তো সাধারণত ফেডারেল গভর্নমেন্ট, স্টেট এদের বাজেটে পয়সায় চলে, তা এইটা অনেকটা প্রেশার পড়বে কিন্তু হসপিটালের উপরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো বিগ বিউটিফুল বাজেট। 1 এপ্রিল থেকে আমাদের নিম্ন আয়ের লোক যারা আছে, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি, দে উইল লুজ 4,60,000 মানুষ, প্রায় 5 লাখ মানুষ তাদের হেলথ বেনিফিট সুবিধা যেটা হারাবে। সো আমরা জানি না যে তারা কোন দিকে যাবে। জিয়া ভাই, এই বিষয়ে আপনার কোনো আপনি কি কিছু জানেন এই বিষয়ে? মানে ইফ দ্যাট কাইন্ড অফ থিং হ্যাপেন। আমি শুনতেছি এগুলো, কিন্তু এটা তো আমরা এক্সপেক্ট করছি ট্রাম্প সাহেব তার রবার্ট কেনেডি তারা সব হেলথের উপরে অ্যাটাক করবে। তো এটা কি হবে না হবে জানি না, বাট এগুলো we have to go through the same thing আর কি, যে তাই সব করবে, মানুষ আন্দোলন করবে। হাসপাতালে কাছে যেটা বললো, সব হাসপাতালে ফেডারেল গভর্নমেন্ট পয়সা দেয় না, যার জন্য ফিলাডেলফিয়াতে 12টা হাসপাতাল বন্ধ হয়েছে গত 20 বছরে। সুতরাং হাসপাতাল বন্ধ হবে, এগুলো দেখলে তখন আবার জনগণ আন্দোলন করবে, প্রেশার পড়বে। তো এটা হতেই থাকবে আর কি। এখন তোমাদের ডক্টর ওয়াজ তো পেনসিলভেনিয়ার মানুষ, সে যদি এখন পেনসিলভেনিয়ার লোকজন যদি করে, প্রেশার না দিলে তো এটা আরো অসুবিধা হবে, তাই না? প্রেশার তো দিতেই হবে, কিন্তু ডাক্তারদের প্রেশারে কাজ হয় না। এখানে ডাক্তারের কোনো প্রেশার দেয় না, এখানে ডাক্তারের চাকরি পেয়ে চলে যায়, নার্সে চলে। এখানে পাবলিক প্রেশার দেয়, যারা সাফার করে, স্টেক হোল্ডাররা। ডাক্তারের স্টেক হোল্ডার, হাসপাতাল বন্ধ হলে চাকরি চলে যায়, কিন্তু চাকরি কাদের যায়? সাধারণ কর্মীদের। এসব কারণে এখানে আমি দেখছি যে মেডিকেল মুভমেন্ট ইজ স্টুপিড, মানে ডাক্তাররা কোনো ইন্টারেস্ট নেয় না নিজেদের স্বার্থ ছাড়া। তো পাবলিককে দিতে হবে আর কি। যাই হোক, আমরা শেষ করবো অনুষ্ঠান। একটু শেষের আগে একটু জানতে চাই যে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং আপনার আমাদের অতিথি যিনি আছেন, দুজনের কাছেই, যে আমাদের বাংলাদেশে আমরা স্বাধীনতার আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, এই দিবসে আপনি যে কথা একটু আগেও কথা এসেছে আমাদের নতুন প্রজন্ম নিয়ে। সো নতুন প্রজন্ম যারা আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাদের উদ্দেশ্যে, তাদের প্রতি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনি কি বলবেন, যে হাউ উই ক্যান বিল্ড আপ এ মোমেন্টাম ওয়ার এভরিবডি উইল বি টুগেদার টু বিল্ড আপ এ নেশন? নতুন প্রজন্ম যারা এই 24 সালের আন্দোলন করেছে, ওরা আসলে তো একটা রাজনৈতিক ভিতরে আন্দোলন করেছে। ওদের তো ঠিক নতুন, আমরা যেরকম আশা করেছিলাম তারা একদম ফ্রেশ মাইন্ড নিয়ে আসবে, তারা দায়িত্ব নেবে এবং বুড়েরা যে ভুল করছে, তো ওটা ঠিক মনে হচ্ছে না। তো এই লিডারশিপ ডিফারেন্ট, লিডারশিপ সবসময় এরকম করে, কিন্তু আমার সাধারণ প্রজন্মরা তারা যদি দায়িত্ব নেয়, যেমন নিচ্ছে, আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে তারা হঠাৎ করে একটা পরিবর্তন হওয়ায় অনেকেই কিন্তু এখন জানার চেষ্টা করতেছে। তো মব ক্রাইসিসটা শেষ হয়ে গেলে অনেক অনেক ধরনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বামপন্থীরা কথা বলতেছে, অনেক ধরনের কথা বলছে, যেটা ঠিক। তো আমার বিশ্বাস যে আমরা যদি সবাই সতর্ক থাকি, তাহলে প্রজন্মদের শেখাতে হবে ওদের ইতিহাস, ওরা ইতিহাস জানে না, যতই এই আমাদের সাংবাদিক বলেন না কেন। তো আমরা সবাই জানি যে তার ইতিহাস জানে না। এখন সে বছর আমাদের দেশের একজন সাংবাদিক বেশি তর্ক করতে চাইনি আজকে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা যতদূর জানি, আমরা খুব ইনভলভ, প্রত্যেক বছর যাই, আত্মীয়স্বজনের সাথে কথা বলি, আমাদের ইতিহাস আসলেই ভুলে গেছে, কেউ মনে রাখে নাই। এবং ইতিহাস যদি প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেক মানুষ, খালি বঙ্গবন্ধু আর জিয়া রহমানের ইতিহাস না, প্রত্যেকটা শহীদ ফ্যামিলি, আমি বারবার বলছিলাম যে 30 লক্ষ শহীদ ফ্যামিলি কিভাবে বেঁচে আছেন না মরে গেছেন আমাদের জাতীয় ইতিহাসে এখন পর্যন্ত কেউ খবরে রাখে নাই। তো আমরা যদি আমাদের নিজেদের
কত বড় স্যাক্রিফাইস, এটা যদি না জানি আমরা কেন ধারণ করব এই দেশের উপরে আমার একটা দায় দায়িত্ব আছে। তো এই জিনিসটা থেকে আমি মনে করি যে আমাদের ইতিহাস কেমন ভেদ হয়। ইতিহাস বলতে আমি জানি না সে কি মনে করেছে, ইতিহাস মানে সত্যিকারের ইতিহাস, প্রত্যেকটা মানুষের ইতিহাস, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ইতিহাস, প্রত্যেকটা গ্রামে কি হয়েছে না হয়েছে। এগুলো ছাড়া আমার মনে হয় না যে যারাই নেতা হবে তারাই পয়সা টয়সা মারবে, এ করবে সে করবে, দুদিন পরে তারা অন্য হয়ে যাবে। কিন্তু সমস্ত প্রজন্মরা যদি শেখে, বলে যে না আমাদের এটা আমাদের দায় দায়িত্ব, এটা ছাড়া আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হবে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি জনাব কিন্তু দেলোয়ার জাহিদ, শোনেন, এই জিনিসটা তো আমি অনেক আমি আসতেছি আপনার কাছে, আসতেছি কাচ্চু আপনার কাছে আসতেছি। দেলোয়ার জাহিদ ভাই, আপনার কাছে যাই যে আপনি যেটা একটু আগে ইঙ্গিত দিয়েছিলেন, আমি প্রসঙ্গ যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের স্বাধীনতার পরে আপনার সবচেয়ে বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। যদি আপনি দেখেন বাঙ্গাগোড়া পরেও আপনি যদি হিসাব করেন যে দল হিসেবে আওয়ামী লীগ শাসন ক্ষমতা সবচেয়ে বেশি ছিল, এবং পরে তো এক নাগাড়ে প্রায় 17 বছর ছিল। তারপরে আপনি যেটা বললেন যে নতুন প্রজন্ম, রাইট, এই নতুন প্রজন্ম যদি বিপদকামী হয়, বিগড়ে যায়, তারা যদি ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেয়, এই জন্য দায়ী কে হবে? আর তাহলে তাদেরকে কি শিক্ষা দেওয়া হলো? এই যে এতদিন ক্ষমতায় থাকলো যারা, তারা কি শিক্ষা দিল? কেন তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো? কারণ কি? এর দায়ভার কে নেবে? দেখুন, অ্যাকচুয়ালি এর দায় আমরা নিজেরাও এড়াইতে পারি না। সম্ভবত 2023 সালে ইব্রাহিম চৌধুরী সাহেবের সংবাদপত্রে এবং বাংলাদেশের বেশ কয়েকটা সংবাদপত্রে আমি একটি উপসম্পাদকীয় লিখেছিলাম, যার সারমর্ম ছিল শেখ হাসিনা বিহীন বাংলাদেশ। কিন্তু তখন এই প্রবন্ধটি একমাত্র ইব্রাহিম সাহেবের পত্রিকা ছাড়া অনেকেই ছাপতে দ্বিধান্বিত ছিলেন, যদিও বেশ কয়েকটা পত্রিকা ছাপছেন। আসলে আমরা নেতৃত্ব মনে হয় সৃষ্টি করতে চাই না, বা এখানে আমাদের ঘাটতি আছে যে আমরা এই তরুণ প্রজন্মকে যদি নেতৃত্বের জন্য প্রস্তুত না করি, তারা কি নেতৃত্ব দিবে? আপনি দেখেন যে এই যে পরিবর্তনগুলো আসতেছে, এটা তর্কের ব্যাপার নয়। আপনি একটু গভীর উপলব্ধি দিয়ে যদি দেখেন যে এত বড় একটা পরিবর্তন হইল দেশের মধ্যে, কিন্তু এর অর্জনটা কোথায়? প্রতিটা ক্ষেত্রে আমরা আজকে যদি 18 মাস পরে এসে আমাদের চিন্তা করতে হয় যে আমাদেরকে সংবিধান সমুন্নত রাখতে হবে, তার অর্থ হইল যে সংবিধান বিরোধী যত কর্মকাণ্ড ছিল সেগুলো ছিল অবৈধ এবং সেগুলো ছিল আত্মঘাতী। আজকে যখন আপনার স্বাধীনতা বিরোধীরা শহীদ মিনারে গিয়ে বলেন যে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি, কিন্তু তারা আজকে এই কথাটাও স্বীকার করেন না যে তারা 71-এ নৈতিকভাবে পরাজিত হয়েছিলেন। তারা এখনো কিন্তু এই কথা স্বীকার করেন না, এবং তারা কিন্তু অত্যন্ত সুকৌশলে একটা তরুণ প্রজন্মকে এমনভাবে তাদের দিকে টেনে নিয়েছে যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। এর জন্য আমি অবশ্যই দায়ী করব যে আওয়ামী লীগের নেতৃত্ব এ ব্যাপারে ব্যর্থ হয়েছে। প্রতিটি জেলায়, থানায়, এমনকি ইউনিয়নে আত্মীয়করণ করা হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তীতে অত্যন্ত একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে নিজেদের জীবন যাপন করেছি, এবং আজকেও এই কথা বলতে পারি যে আজকেও আমরা দুঃখ, দারিদ্র, দুর্দশা এগুলোকে মোকাবেলা করে অগ্রসর হইতেছি। কিন্তু একটি দিন, একটি মুহূর্তের জন্য কিন্তু স্বাধীনতার যে চেতনা, এর থেকে বিচ্ছিত হওয়ার চেষ্টা করি নাই। সেই আজকে আমরা যদি আমাদের বাংলাদেশের তরুণদেরকে একটা রাজনৈতিক শিক্ষা দিতে পারি, দীক্ষা দিতে পারি, সেটা যাই হোক, এটা হইতে পারে যে আপনার বামপন্থী রাজনৈতিক হইতে পারে, ডানপন্থী হইতে পারে, কিন্তু সেটার মধ্যে সাজাত্যবোধ থাকতে হবে, জাতির প্রতি এটার ডেডিকেশন থাকতে হবে যে আমরা আমাদের বাঙালি জাতিকে গড়ে তুলব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, আমরা কোনো পরাশক্তির দাসত্ব করব না।
এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকতে হবে, কিন্তু এটা জি। নাই। এটা এটা আমাদেরকে এটা এক কথায় এটার জবাব দেওয়া খুব কঠিন। আপনি সাংবাদিক হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন, আপনি নিজে চিন্তা করেন যে আপনাকে কি করা উচিত। ইব্রাহিম চৌধুরী সাহেব উনি চিন্তা করবেন ওনার সংবাদপত্র কি ভূমিকা পালন করতে পারে। আমি একজন লেখক হিসাবে, আমি একজন অধ্যাপক হিসাবে আমি চিন্তা করব আমার ভূমিকা কি হইতে পারে। এটা একটা ইন্ডিভিজুয়াল জিনিস না, এটা একটা কালেকটিভ জিনিস, এবং সেই কালেকটিভ জিনিস নিয়ে আমাদেরকে ভাবতে হবে Thank you so যদি much. আমরা তরুণ প্রজন্মর কাছ থেকে কিছু একটা আশা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে তরুণ প্রজন্মের কথা যেটা বলা হচ্ছে, ইজ দেয়ার এনিথিং আপনি কমেন্ট করেন যে তরুণ প্রজন্ম এরা তো এই স্বাধীনতার পক্ষের শক্তির হাতেই ছিল সব সময়, এরা হঠাৎ করে আপনার ইউটার্ন যদি উনি যেটা বললেন ইউটার্ন করলো, এটা এর দায়ভার কার? আমরা এই অনুষ্ঠানে কি বললাম যে আমরা ব্যর্থ হয়েছি এদেরকে শিক্ষিত করতে। কেমন জিয়া ভাই বললেন, দেলোয়ার ভাই বললেন, এবং অপরাধটা আমাদের। 17 বছর আমরা দেখেছি আমাদের চোখের সামনে মুক্তিযুদ্ধের প্রতিটি মূল ধারা, মূল নীতিকে লঙ্ঘন করা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রতিটি মূল্যবোধকে লঙ্ঘন করা হয়েছে। আমরা চুপ করেছিলাম। এই যারা আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা তারা চুপ করেছিলেন, কিন্তু এখন তারা কথা বলছেন বটে, গত 17 বছর তাদেরকে দেখিনি কিন্তু আমরা কখনো। ফলে তারা কোনো ক্রমেই তাদের দায়িত্ব থেকে এড়াতে পারেন না। 1, 2 নম্বর, মুর্তজা খুব ভালো কথা বলে গেছে যে পরিবর্তনটা আসছে বাংলাদেশে, যে পরিবর্তন নেতৃত্ব তারা দিল, সেই নেতৃত্বের পেছনে আমাদের পুরনো প্রজন্মের জিরো কন্ট্রিবিউশন। ত্যাগ তারা করেছে, বুকে রক্ত গুলি খেয়েছে তারা, একদিন দুদিন নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন কি, আমি লিথাল উইপন ব্যবহারের পারমিশন দিয়েছি, প্রকাশ্যে বললেন তিনি। দুহাত তুলে তারা বুকে গুলি খেয়েছে তারা। প্লিজ তাদেরকে অসম্মান করবেন না, তাদের ভূমিকাকে ছোট করবেন না। তাদের জন্যই বাংলাদেশের পরিবর্তনের সম্ভাবনা সূচিত হয়েছে। বাংলাদেশ পরিবর্তন হয়নি, পরিবর্তনের সম্ভাবনা সূচিত হয়েছে। ইটস এ গুড বিগিনিং, ইট ইজ এ গুড বিগিনিং। যে পরিবর্তন আমরা করতে পারিনি, যে পরিবর্তন সূচনা আমরা বলিওনি পর্যন্ত, আমরা মেনে নিয়েছি তো। এই অশুভ সরকারকে তো মেনে নিয়েছি আমরা, মানিনি আমরা। টেলিভিশনের পর্দায় আমরা তৈলমর্দন করিনি। ইব্রাহিম চৌধুরী সাংবাদিক, আমাদের সাংবাদিক বন্ধুরা তার প্রতি মাখন এবং তেল দিয়ে তাকে সম্মান দেখায়নি, দেখিয়েছে তো, আমরাই করেছি তো। কোন মুখে আমরা এখন বলবো যে দায়িত্বের কথা বলবো? আমরা কোন মুখে বলবো? আমরা উই হ্যাভ ফেইলড দ্য কান্ট্রি, উই হ্যাভ ফেইলড আওয়ার জেনারেশনস। আমরা ব্যর্থ হয়েছি। আমি শেষ কথা বলি, তাই আজকে এই নিয়ে তর্ক করার বিষয় নয়। যে প্রশ্ন আপনি তুলেছিলেন যে ঐক্য নেই কেন, এতে উদ্বিগ্ন কিচ্ছু নেই। কিন্তু লুক এট আমেরিকা, 300 বছরের পুরনো সভ্যতা, গণতান্ত্রিক সভ্যতা, অথচ এখনো কি ইস্যুগুলি আনরিজলভড, এখনো কি ইস্যুগুলি আনরিজলভ। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসে কলম্বাসের মূর্তি বসানো হবে। কলম্বাস কে? একজন কলোনিয়াল ইনভেডার। একজন কলোনিয়াল ইনভেডারের মূর্তি আমরা সম্মান দেখাবো, এই আজকের আমেরিকায় বলা হচ্ছে। তার মানে এটা কি? ইস্যুগুলি আনরিজলভড, আমাদের ইস্যুগুলি আনরিজলভড। আমার নিজের অবস্থান আমি স্পষ্ট করে বলি। আমি জিয়া ভাই একটা কথা ভালো বলেছেন, মুক্তিযুদ্ধে যাবার আগ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু তৈরি ছিলেন না মুক্তিযুদ্ধের জন্য, তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা জিয়া ভাইয়ের কথা। মূল ব্যাপারটা কি আসলে? আমরা গেছি স্বাধীনতা যুদ্ধে, মুক্তির যুদ্ধে নয়। মুক্তিযুদ্ধ একটা আদর্শিক যুদ্ধ, যে যুদ্ধের কেন্দ্রে থাকে কিছু মৌলিক মূল্যবোধ। আমরা গেছি, আমরা আক্রান্ত হয়েছি, আক্রমণে জবাব দিয়েছি আমরা। ইট ওয়াজ এ রিয়াক্টিভ অবস্থান আমাদের, রিয়াক্টিভ, প্রোঅ্যাক্টিভ না। মুক্তিযুদ্ধ সবসময় প্রোঅ্যাক্টিভ হয়। মুক্তিযুদ্ধ একটা বিপ্লব, বিপ্লবের পেছনে থাকে আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ। আমরা সেই আদর্শ মূল্যবোধ নিয়ে যাইনি। এই মূল্যবোধগুলি তৈরি হয়েছে আমাদের 9 মাসে।
এই 9 মাসের ত্যাগের ভিতর দিয়ে, রক্তপাতের ভিতর দিয়ে এই মূল্যবোধ তৈরি হয়েছে। আনফর্চুনেটলি যে মুক্তিযুদ্ধ শেষ হলো, আমরা কমপ্লিটলি ভুলে গেলাম আমাদের কি ত্যাগ ছিল। একটা ফিল্ম আছে ইন্টারেস্টিং, ওরা 11 জন কি বলছে, আবার তোরা মানুষ কাদেরকে বলছে? যারা মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করার পর দিন থেকে তারা কি দেখলাম আমরা, কম্বল চুরি করছে। আমার বাড়ির সামনে দিকে, আমি মালিবাগে থাকতাম, আমার বাড়ির সামনে সিনেমা হলের পাশে প্রতিদিন 6টার সময় কম্বল হাতে দাঁড়িয়ে থাকতো হাতের ঘড়ি চুরি করবার জন্য। কারা করতো? আমি নাম মুখে আনলাম না। তার মানে প্রথম দিন থেকে আমাদের মূল্যবোধগুলি ভুল লুণ্ঠিত হয়েছে আমাদের চোখের সামনে। আমাদের বলতে কি বোঝায়? যারা ক্ষমতায় ছিল। সবচেয়ে বড় কম্বল চোর কে ছিলেন মনে আছে আপনাদের? আমাদের যারা ক্ষমতাবান ছিলেন। ফলে যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব তারা পালন করেননি। আর আপনি দোষ দিচ্ছেন কাকে? নতুন প্রজন্মকে। তারা ইতিহাস জানে না। কেন তারা জানে না? তাদেরকে আপনি দোষ দেবেন কেন? ধরা যাক তারা জানে না। হুজ ফল্ট ইজ ইট? আপনার, আমার, আমাদের মতো বুড়ো মানুষদের, তাদের নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম ভাই কিছু বলবেন? আমরা শেষ করবো আমরা অনুষ্ঠান। প্রজন্মের দায়টা এসেছে, এই দায়টা ভিন্নভাবে আলোচিত হচ্ছে। এটাই বিষয় যে আমরা এখনো দায় মনে করতেছি দেশের প্রতি। আমার যে দায় ছিল সেই দায়টা আমি পূরণ করতে পারিনি। এটা নানা অ্যাঙ্গলে আলোচিত হবে এবং অনেক অমীমাংসিত বিষয় নিয়ে একটা রাষ্ট্রের নাগরিক শত বছর সংগ্রাম করতে থাকে। এটাও নতুন কিছু না। আমরা অবশ্যই নতুন প্রজন্মকে একটা ভিত্তির উপর দাঁড়িয়ে, নতুন প্রজন্ম একদম যে শেকড়হীন এটা বলা যাবে না। তাদের উপর আমাদের যে কোনো কন্ট্রিবিউশন নাই এটাও আমি মনে করি না। এখন আমরা একটা সাধারণ ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, কিন্তু আমি মনে করি চেতনাগত দিক থেকে আমাদের এই প্রজন্মটাও আমাদের ঐতিহ্যকেই ধারণ করে এগিয়ে যাবে। আর আমি স্পেশালি দেলোয়ার জাহিদ ভাই টাইম টেলিভিশনের আলোচনায় অনেক সিনিয়র সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক আর কয়েকজন জীবিত আছেন আমি জানি না। তো আপনাকে অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনে আসার জন্য। আর ধন্যবাদ আবু তাহের, আপনিও শর্ট টাইমে দেলোয়ার জাহিদ ভাইকে অ্যাকোমোডেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হোস্ট করে এসেছেন টায়ার্ড এবং বাবি অসুস্থ হাসপাতালে, এর মধ্যে আপনি যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ আপনাকে। বাবির জন্য কিন্তু আমি আপনাদের এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলতে চাই, আমি আগেও বলছি, খুব আমাদের সংক্ষেপে বলেন, এক মিনিট। শোনেন, যারা বাংলাদেশে এই মুক্তিযুদ্ধে 71 বলেন, 52 বলেন, যারা শহীদ হয়েছে অথবা যারা মুক্তিযোদ্ধা ছিল, প্রত্যেকটা গ্রামে আমরা জানি কে কোন গ্রামে শহীদ হয়েছে অথবা কোন গ্রামে সে মুক্তিযোদ্ধা ছিল। এই জিনিসটা কেন আমাদের এখন এই 50 বছরে এখনো ওই গ্রাম অথবা ওই মহল্লায় তাদের নাম রক্ষিত করা হয় নাই? এটা কি ওই যে 30 লাখ লোক মারা গেছে সেটার জন্য যে আমি বলে ফেলছি 30 লাখ লোক মারা গেছে সেটা নাম করার জন্য? এটা তো স্ট্যাটিস্টিক্সটা করা তো ইজি। এখনো গ্রামে অনেক লোক বেঁচে আছে, তারা ইজিলি এইটা স্ট্যাটিস্টিক্সটা কে কোথায় মারা গেছে এই স্ট্যাটিস্টিক্সটা করে প্রত্যেকটা গ্রামে তারা একটা স্তম্ভ লিখতে পারে, এবং কোন মহল্লায়, খুলনা বলেন, ঢাকায় বলেন, বিভিন্ন পাড়ায়। কিন্তু এটা কেন আমাদের করা হচ্ছে না এখনো? সো এটা তো করা হচ্ছে না। প্লাস আপনার এটা তো অন্য জিনিস, আমাদের এই যে এটা সিম্পল জিনিস। ইব্রাহিম ভাই জানেন যে এত কম্পিউটার যুগে এখনো তো স্ট্যাটিস্টিক্স করে দেওয়া যায়, তাই না? কে কোথায় মারা গেছে। এই কথাটা আসে কেন? কে কোথায় মারা গেছে, কতজন মারা গেছে, এটা নিয়ে কারা তর্ক করে জানো? এটা গুণে কমায় আমাদের লাভ কি? এখন মিথ্যা কথা বলে বা লাভ কি? আমি তো এক্সাক্ট ফিগার চাই। শুনেন, আমি তো এক্সাক্ট ফিগার চাই। না, আমার তো এক্সাক্ট ফিগার দরকার। এখন সবাই বলে আমি মুক্তিযোদ্ধা, সেটা তো হতে পারে না, তাই না? যারা আসল শহীদ হয়েছে তাদের নামটা তো প্রকাশ করা উচিত। না, শোনো, অত সোজা না। দেশ এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অত হয় না। দেশ স্বাধীন হওয়ার পরে মানুষের রাস্তাঘাট ভাঙা, এমন এক অবস্থা ছিল কয়েক বছর মানুষ, ইভেন এই যে 150 জন যুদ্ধ অপরাধী, 95 জন ঠিক করলেন যুদ্ধ অপরাধী, 10,000 হওয়া উচিত। আমার বাবা কর্নেল সরফরাজ, তাদের নামই নাই, সবাই জানে তখন, এটা এপ্রিলে। সুতরাং তুমি এসব নিয়ে কথা তুইলো না, কারণ এগুলো যারা প্রশ্ন করে 30 লাখ না 3 লাখ, তারা অন্য কারণে করে, তারা এই শহীদদের ছোট করার জন্য যুদ্ধটা। কিন্তু অনেকে তো জানে না কে শহীদ হয়েছে। আমার শ্বশুরের কোনো লাশ নাই এপ্রিল থেকে, তাই না? এই যে আমি বলি,
এটা কিন্তু কেউ তো জানে না সে শহীদ হয়েছে, তাই না? না না তার লাশ নাই। হ্যাঁ, সেরকম এরকম তো অন্য স্টোরি। তুমি যেটা বলছো যে আমরা সিলেটে একটা শহীদ উদ্যান করেছে, জানে, সেখানে আমরা অনেক মানুষকে তারা মেরে পুঁতে রাখছে, আমরা মাত্র 65 জনের নাম পেয়েছি। আমরা লিখে রাখছি দ্যাট গ্রেভ অফ আননোন শহীদ। তুমি কোন হ্যাঁ। সময় তার নাম, অনেকে 200 মহিলাকে ওখানে পুঁতা হয়েছে মেরে, কেউ আসতে চায় না যে আমার আত্মীয় ওখানে ওই মহিলার মধ্যে ছিলেন। ওইটা অন্য স্টোরি, ওইটা তুলো না, কিন্তু ওই নাম্বারটা এটা আমার মনে হয় যে এটা যেহেতু একটা মিথ হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা না করাই ভালো। বাট ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আপনার নাম এনলিস্ট করা হয়েছে, রাইট, এইটা আসলে আমার মনে হয় এটা একটা আসা উচিত যে আমাদের এই 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 প্রবাসেও আমি আমার চোখের সামনে বড় বড় পদবি নিয়ে ঘুরে এবং গরু চুরের সাথে ইনভলভ ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধে ইনভলভ ছিল। এরা প্রথমে কোনো নামও শুনিনি, হঠাৎ করে দেখা গেলো আওয়ামী লীগের শেষ সময় এসে কোন এক সচিবের মানে পা ধরে 2জন মুক্তিযোদ্ধা হয়ে গেছে এবং তারা এখন ওই মুক্তিযোদ্ধাদের লাশের সামনে গিয়ে আপনার সেলিউট দেয়, লাল গামছা পরে তাদেরকে করা হয়। এই যে এই ব্যাপারগুলো ঘটছে, এটাকে প্রোটেক্ট করতে হবে, কারণ এটা খালি তারা সম্মান পাচ্ছে না, তারা ভাতা পাচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, এবং এইটা বেশি অপমান। এবং আমার মনে হয় যে এইটা যদি এই সরকার করতে পারে ভালো। আর এই না হলে এই শহীদ ফ্যামিলি যখন এসব কথা ওঠে না, কারণ আমি একটা শহীদ এই প্রজন্ম 71 একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ইনভলভ, তাদের যখন দেখি তারা কিছু বলে না, সব বয়স কম ছিল, আমার বয়স ছিল যদি 18 বছর, কিন্তু এরা কেউই অনেক কষ্ট পায়। তারা এগুলো যখন এইসব কথা উঠে না, তারা দেখে যে তারা নিতে পারে না। সুতরাং আমার মনে হয় যে ওই নাম জোগাড় করা শহীদদের কোনো লাভ নাই। কেন শহীদদের এই যে আমরা কেন ইউনিভার্সিটিতে করলাম, সেখানে শহীদ ফ্যামিলির অরেল হিস্ট্রি না হলে তারা মাস্টার্স প্রোগ্রাম করবে না। আমি হাতে পায়ে ধরে 15 জনকে রাজি করেছিলাম খালি লেখার জন্য, 5 জন মাত্র গিয়েছে। কেন বলে আপনি কেন আমাদের শহীদ ফ্যামিলি আমার সবার সামনে আবার আমাদের করতে চান, আমরা কষ্ট কেন জাগাতে চান? তো এনিওয়ে এইগুলো আমাদের চিন্তা ভাবনা আছে, অন্যভাবে করতে হবে। তো এগুলো একটা বিরাট ব্যাপার, তো মুক্তিযুদ্ধ একটা বিশাল ব্যাপার, যাতে আমরা এখানে ক্ষুদ্র আলোচনার মধ্যে থেকে বিতর্ক করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এক মিনিট ডিসএগ্রি করে দিও ভাই, এটা আপনার আমার দায়িত্ব তালিকা তৈরি করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এরা আমার দেশটাকে দিয়েছে, তোমাকে আমি একটা বলি, আমি আমার দায়িত্ব করেছি, আমি ভেরি গুড। আপনি বলছেন যে তালিকা করতে হবে না, আমি বলছি উল্টো। প্রায় বলো এই যে শেখ হাসিনা এই যে 24-এ যে জনতা মাঠে নামলো, এটা কিন্তু আমরাই তৈরি করেছি মানুষের ভিতর থেকে, না হলে এই 2-1 জন ছাত্র ডাকা আসতো না। সুতরাং সে কথা যাবো না আমরা, আমি সিম্পলি ওই কথাটা ফোকাস করি। আমি যে কথাটা কাচ্চু ভাই তুলেছেন খুব জরুরি কথা, হচ্ছে যে খুবই জরুরি এদেরকে স্বীকৃতি দেওয়া। এদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা জানবো না কারা, আমার ভাই, আমার চাচা, আমার মামা, কাচ্চু ভাই শ্বশুর মারা গেছেন, তালিকা নেই কেন তালিকার মধ্যে? ফেলিয়ারটা কার? তোমাকে একটা কথা বলি, আমি ও স্বীকৃতির কথা বলো না, বলছো যে নাম্বার, সে নাম্বার না, একই কথা হচ্ছে, স্বীকৃতি থাকলে নাম্বারটা তোমরা পাবো। নাম্বার নিয়ে তর্ক হচ্ছে না। আমি চাই এই আপনাকে এক্সাম্পল দিই, আপনি একটা এক্সাম্পল দেই। সোয়াজ বলে সংগঠন আছে ইহুদিদের, 6 মিলিয়ন লোক মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড, প্রত্যেকটি লোকের নাম সেখানে তালিকাবদ্ধ আছে। তারা পেরেছে, আমরা কেন পারবো না? আমরা তোমার একটা কথা বলি, কাচ্চুকে আমি ভুল বুঝতে পারি, সে প্রায় মানুষ বলে 30 লক্ষ না 3 লক্ষ, আমি ওইটাতে না, আমি ওইটাতে যাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা লোকের নাম। হ্যাঁ, নাম তো অন্য জিনিস, নাম মানে কোন গ্রামে কোন মহল্লায় ওই নামটা থাকবে। আমি বলতেছি না 30 অথবা 40। এই কাজটা জিয়া ভাই, এই কাজটা শুরু হয়েছিল 72 সালে। এই কাজটা শুরু হয়েছিল সরকারের নির্দেশে, এই কাজটা বন্ধ করে দেওয়া হয়। এই কাজটা শুরু হয়েছিল তালিকাবদ্ধ করা, বন্ধ করে দেওয়া হয়। কেমন? এই যে কাচ্চুর দায়িত্ব হবে, তোমার শ্বশুর যেখানে মারা গেছেন সেখানে তুমি বলো যে কারা কারা মারা গেছেন, কারণ সরকার করবে কি করবে জানি না, কিন্তু পাবলিকের দায়িত্ব আছে এবং তার যা যে এরিয়াতে তারই করা উচিত, এবং আমরা করার চেষ্টা করতেছি। অ্যাটলিস্ট হাসান, তুমি করতেছো তোমার গ্রামে? আমি তা করছি না, আমি অন্য কাজ করছি। আমি আমার সারা জীবন দিয়ে ব্যয় করেছি মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্নির্মাণ করতে। I've spent literally last 40 years doing this.
না, সেটা ঠিকই আছে, তুমিও করছো, আমরা চেষ্টা করছি, কিন্তু তুমি যে কথাটা বললা যে তালিকাভুক্ত করার কাজ সবার কাজ একরকম নয়। তালিকাভুক্ত করার কাজ আমার নয়, আমার জন্য ইতিহাসটাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছি আমি, যাতে করে এই যে বলেন নতুন প্রজন্ম জানতে পারে। কিন্তু এই যে তালিকাভুক্ত করা সবার এর দায়িত্ব আমার দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্রটা পেয়েছে, আমি তো পাইনি, রাষ্ট্র পেয়েছি আমরা, রাষ্ট্রের দায়িত্ব এটা। ঠিক আছে, এড়িয়ে যাবেন না জিয়া ভাই, এড়িয়ে যাবেন না। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যদি না করে, রাষ্ট্র কেন করবে না? রাষ্ট্র কেন করবে না? এটা আপনার রাষ্ট্র, আপনার সরকার, আপনার দেশ, ডিমান্ড করেন আপনি। আপনি বলে কেন? তুমি নিজের কথা বলো। আমি আপনাকে বলছি, এখন যে এনআইডি করা হয়েছে, না এনআইডি তে কিন্তু অনেকে লিখছে শহীদ বাপ, শহীদ অথবা কিছু, এই স্ট্যাটিস্টিক্স তো এমনি বের করে ফেলতে পারে সরকার ইচ্ছা করলে এনআইডি থেকে। এটা একটা ভালো খবর দিলা। হ্যাঁ, না, কিন্তু এটা একেবারে যে হচ্ছে না এমন না। আমি মুক্তিযোদ্ধা সংসদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম দেশে থাকার সময়, কিছুটা সংযোগ দেশের মুক্তিযোদ্ধা সংসদ গুলোর সাথে এখনো আমার আছে, অনেকটাই গ্রন্থিত আছে যে, কিন্তু ব্যাপকভাবে এই কাজটা বন্ধ হয়ে গেছে এমন না। এবং কিন্তু মুক্তিযোদ্ধাকে ডিফাইন করা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন দেখা দিয়েছে। যেমন আমরা জানি একসময় ন্যাপ, কমিউনিস্ট পার্টি যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে মানে বিবেচনা করা হতো না, তারা আদালতের রায় নিয়ে পরে মুক্তিযোদ্ধা হয়েছেন। এই সমস্ত নানান ঘটনার মধ্য দিয়ে এটা হয়েছে। কিন্তু এটা মুক্তিযোদ্ধা সংসদ প্রত্যেকটা উপজেলায় আছে এবং মোটামুটি এই কাজটা চলমান, এবং এখানে ভুয়া মুক্তিযোদ্ধা যেমন ঢুকছে, এটা যাচাই বাছাইও চলতেছে। খোকন, আমরা কিন্তু মুক্তিযোদ্ধার কথা বলছি না, শহীদের কথা বলছি আমরা। ওইখানে প্রতিটা উপজেলায় না, একটু ব্যাপারটা বুঝতে হবে। মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত কেন করি আমরা? ভাতা পাই, যদি আমরা ঠিক ভাতা পাই বলে, কেমন? এবং দেখবেন আওয়ামী লীগ আমলেও 20,000 লোকের নাম ছাঁটাই হয়েছে, কেমন? কিন্তু শহীদের তালিকা তো কেন হবে না? আমার গ্রামে 30 জন মারা গেছে, নাম তো আমি জানি, খুঁজে পাওয়া কঠিন নয়। কেন করিনি আমরা? কার ভয় করিনি আমরা? কি কারণে করবো না? এখনো করতে পারি আমরা। হাসান ভাই, আমি জানি মানে কয়েকটা, যেমন আমি সিলেট উপজেলাগুলোর আমি জানি যেখানে মুক্তিযোদ্ধা সংসদের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা আছে, এবং সেই কাজটা প্রায় 20-30 বছর আগেই শুরু হয়েছিল, এবং আমার মনে হয় অধিকাংশ মুক্তিযোদ্ধাদের কাছে এই তালিকাটা এখন আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে ডিসকাশন হলো, এবং যদি যেমন যে লিস্ট করাটা আসলে খুব দুরূহ কোনো ব্যাপার নাকি? লিস্ট করা তো খুব একটা দুরূহ বলে আমার কাছে মনে হয় না। জিয়া ভাই, এটাই খুব দুরূহ বিষয় হবে লিস্ট করা। আমি যেটা বলি, আজকাল সবার সেলফোন আছে, ইজি টেক্সট করলেই হয়ে যায়। হাসান যেটা বললো, এই যে নাম জানাটা, আমরা যখন প্রায় 65 শহীদ, আমরা যখন ওই শহীদ উদ্যানে আমরা তাদের মারবেরির নাম লিখে দিলাম, তারা যখন আছেন, তারা ফ্যামিলি জানে না, তাদের কাছে কোনো কাগজই নাই। আমরা আমাদের কাগজে লিখে দিলাম যে আপনার বাবা যে শহীদ হয়েছে সেজন্য আমরা সম্মান জানাই। তাদের কোনো ডকুমেন্টই নাই, জানার কথা তো। এনিওয়ে, এগুলো তুললে অনেক অনেক বড় বিষয়, এবং এগুলো আমাদের ছোট জায়গা থেকে শুরু করতে হবে। সরকার হোপফুলি আমাদের প্রেশার দিতে হবে, কিন্তু ওই টেলিভিশনে বিতর্ক না করে আমরা যার এরিয়াতে যদি আমরা এটা নিয়ে সত্যি কথা বলতে চাই, তখনই এটা কাজ হবে, আর না হলে আমাদের এটা কথার মধ্যে থেকে যাবে। না, এখন যেরকম বাংলাদেশে লোকের কাছে সেলফোন আছে, সেলফোনে একটা টেক্সট দিলেই হয়, তুমি তোমার গ্রামে কে মনে হয় কে মারা গেছে, শহীদ হয়েছে, এই ইনফরমেশনটা বাপ মা নাম কবে এটা একটা পাঠাই দাও। সেটা কিন্তু এটা গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে, এটা আমরা আলোচনা করতে পারি, বাট উদ্যোগটা গভর্নমেন্টকে নিতে হবে। না, বাংলাদেশের টেলিকমিউনিকেশন কিন্তু আমেরিকা থেকে অনেক অ্যাডভান্স। কাছে আইডিয়া ভালো, আমরা এই বুদ্ধিটা ওদের মাথায় ঢুকাইতে পারি, আর না হলে এখান থেকে টাইম টেলিভিশন করা যেতে পারে। এটা জিয়া ভাই উদ্যোগ নিতে পারেন, এবং আপনি চাইলে একটা লিস্ট তৈরি করতে পারেন। আপনি নিজেও চাইলে করতে, আপনি অনেক কিছু করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের, এবং এটাও আপনি করতে পারেন চাইলে। আমার মনে হয় আইডির ব্যাপারটা, এটা আমি ঠিক জানতাম না যে আইডি কার্ড সবার আছে এখন, তার মধ্যে হ্যাঁ এনআইডি তো অনেকের আছে, অনেকে লেখছে শহীদ, আমি জানা মতে আমি জানি অনেকে লেখে আগে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। আপনার প্রতি আবারও শ্রদ্ধা, স্যালিউট আপনাকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। থ্যাংক ইউ জনাব
জাহিদ, দেলোয়ার জাহিদ, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক সম্মান এবং আপনার প্রতিও শ্রদ্ধা এবং স্যালিউট মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস ভাই আপনাকে, এবং থ্যাংক ইউ জনাব শাহাব আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।